অনেকদিন পর ভিডিও আপলোড করলাম। অসুস্থ থাকার কারণে ভিডিও আপলোড করতে পারি নাই দ্বিতীয় সিজন। আমি যদি যাই কিছু ঝামেলা আমাকে নিয়েও হতে পারে, সেজন্য সব ঝামেলা আকাশের উপর দিয়ে যাক। এইদিকে ইরার বাবা অফিসের ফাইল দেখে অবাক হয়, কেননা প্রায় ৮০ লক্ষ টাকার হিসেব এখানে গরমিল আছে, সেজন্য আকাশকে ডেকে পাঠায়। আকাশ, এই ফাইল কি তুমি তৈরি করেছো? আমি তৈরি করেছি, কিন্তু ৩ ঘন্টার জন্য এরা আমার থেকে ফাইলটা নেয় হিসাব দেখবে বলে, পরে আমাকে দিয়ে দেয়। আমি এর ভিতরে খুলে দেখিনি। কেন, কিছু হয়েছে? ইরার তোমার থেকে ফাইলটা নিয়েছিল তাহলে? হ্যাঁ, কোনো সমস্যা হয়েছে কি? কোনো সমস্যা হয়নি, তুমি এখন কেবিনে যাও তাহলে। আকাশ তো কেবিনে যায়। এইদিকে রফিক চৌধুরী বুঝতে পারে সবটা, সেজন্য উনি চুপ করে আছে। কেননা চুপ করে আছে তা হয়তো অনেকে বুঝতে পারছে না, কিন্তু চিন্তা করবেন না, এই বিষয়ে পরে আপনারা জানতে পারবেন সবকিছু। সন্ধ্যার দিকে আকাশ সহ রফিক চৌধুরী বাসায় আসে। ইরা তো বসে আছে কখন আকাশকে কথা শোনাবে সেজন্য। তাই কি ব্যাপার আপু, তুমি ঠিক আছো তো? আমি তো ঠিক আছি। আমার বাবার কি হবে? তোমার কি রাগ বাজে হচ্ছে না? এগুলো কেন হবে? না, কিছু না। রুমে গেলাম আমি। আকাশ, সকালে বের হতে হবে, আমাদের ওই মিটিংয়ের যেতে হবে। ঠিক আছে আঙ্কেল। রাতের বেলায় আকাশ আর রফিক চৌধুরী কালকের মিটিং নিয়ে কথা বলতে থাকে, কখন কি করবে না করবে, কিভাবে তাদের প্রজেক্ট উপস্থাপন করবে, এই সব ব্যাপারে। পরের দিন ওনারা বের হয়ে মিটিং শেষ করে। এভাবে আরও কয়েকটা দিন কেটে যায়। ইরা যতই যাক কিছু করুক না কেন, এতে কোনো লাভই হচ্ছে না, সেজন্য ওর বান্ধবীদের বলে, কে রে, কোন কাজই তো হচ্ছে না। কাজ হচ্ছে না? এত ভুল করার পরেও আঙ্কেল ওই ছেলেকে এখনো সহ্য করে যাচ্ছে কি করে? তা তো আমি জানি না, কিন্তু এবার এমন কিছু একটা করতে হবে যেন বাবা ওকে বাসা থেকে বেরই করে দেয়। তাহলে আমার মাথায় একটা আইডিয়া এসেছে। কি আইডিয়া? তাড়াতাড়ি বল আমাকে। তানু এরপর ইরাকে কিছু আইডিয়া দেয়। ইরা শুনে অবাক হয়ে যায়। শেষ পর্যন্ত এতটা নিচে নামবো আমি? এছাড়া তো আর কোনো উপায় নেই। কিন্তু এতে কাজটা হবে তো? 100% কাজ হবে। রিমু, তুই চুপ কেন? আমি ভাবছি যে এভাবে প্ল্যান করেছিস সেভাবে কাজ করতে পারবি তো? 100% কাজ হবে। আমি একটা মুভিতে সেম কাহিনী দেখছি। তুই যদি করে ফেলতে পারিস তাহলে তো আর কোনো কথাই নেই। তাহলে আমি কাল ট্রাই করব। ঠিক আছে, তাই করছি, তবে একটু সাবধানে করছি। সাবধানে কি আছে আবার? অ্যাক্টিং করতে গিয়ে আবার সিরিয়াসলি করে বসিস না। এতটা বোকা না আমি। আমি এখন যাই তাহলে। ঠিক আছে। ওরা ওই জায়গায় থেকে চলে আসে। রাতের বেলায় ওরা সবাই খেতে বসে, কিন্তু ইরার বাবা মা প্রায় খাওয়া শেষ। আম্মু, তোমার খাওয়া কি শেষ? কোনো কিছু বললি নাকি? আর এক গ্লাস দুধ গরম করে দাও না। ঠিক আছে, তা আকাশ তোমাকেও দেব নাকি? ঠিক আছে আন্টি, নিয়ে আসুন। এইদিকে ইরা তো সব প্ল্যান করে রাখে, কেননা ইরা যা চেয়েছিল তার থেকে বেশি কিছু এখন হতে যাচ্ছে। এইদিকে ইরার আম্মু দুধগুলো গরম করে রাখে। তখন ইরা চুপি চুপি দুধে কিছু একটা মিশিয়ে দেয়। আসলে এখানে 2টা গ্লাম ছিল, একটা ইরা সবসময় খায়, সেজন্য বাকি যে গ্লাসটা ছিল সেই গ্লাসে কিছু একটা মিশিয়ে চলে আসে। এইদিকে ইরার আম্মু দুধ নেওয়ার সময় ইরা যে গ্লাসে করে খায় সেই গ্লাসটা ভেঙে যায়, সেজন্য উনি আরেকটা গ্লাসে দুধ নিয়ে আসে। কিন্তু আশ্চর্য হলো, দুটো গ্লাসই কিন্তু দেখতে একই রকম। ইরা তো দেখে অবাক হয়ে যায়। কি ব্যাপার আম্মু, 2টা গ্লাস দেখতে একই রকম কেন? তুই যেটাতে করে খাস ওটা ভেঙে গেছে, সেজন্য আমি এটাতে করে নিয়ে এসেছি। এবার ইরা পুরো ফেঁসে গেছে, কেননা কোন গ্লাসে মিশিয়েছে এখন ইরা নিজেও জানে না। তুই এটা খা, আর আকাশ তুমি এটা খাও। দিন আন্টি। এইদিকে আকাশ তো খেয়ে নেয়। এরপর ইরাও ওর মায়ের চাপে পড়ে খেয়ে নেয়, কিন্তু ভাগ্যক্রমে ওই গ্লাসের দুধ আকাশ খেয়ে নেয়। একটু পরে, আন্টি, আমার কেমন যেন লাগতেছে, আমি রুমে গেলাম। ঠিক আছে, যা তাহলে। এইদিকে এর আগেই দরজার সামনে এসে দাঁড়িয়ে আছে ইচ্ছে করেই, যেন ইরাকে দেখেই আকাশ ওর রুমে ঢুকে পড়ে। এতক্ষণে তো আপনারা বুঝেই গেছেন কি হতে চলেছে এখানে, তাও পুরো ঘটনা তো বিস্তারিত করে ভেঙে বলতে হবে। এইদিকে ইরাকে দেখেই আকাশ কেমন যেন হয়ে যায়।
এইদিকে ইরা ও আকাশকে সে সুযোগকে নিজের রুমের ভিতরে ঢুকিয়ে নেয়। এরপর ইরা একে একে ওর জামা কিছুটা ছিঁড়ে দেয়, তারপর চিৎকার করতে থাকে। বাবা মা তোমরা কোথায়? আমাকে এই পশুর হাত থেকে বাঁচাও, নয়তো আমাকে সর্বনাশ করে ফেলবে। এইদিকে চিৎকার শুনে ওনারা তো রুমের দিকে আসতে থাকে। এইদিকে আকাশ তো নেশার কারণে কোনো কিছুই বুঝতে পারছে না, সেজন্য ইরার উপরে ঝাঁপিয়ে পড়ে। তখনই ইরার বাবা মা চলে আসে ওখানে। রুমে এসে এইগুলো দেখে ইরার বাবা আকাশকে ইরার উপর থেকে উঠায়। এইদিকে ইরা ততক্ষণে ওর মাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে আকাশকে দাঁড় করিয়ে। তোকে এতদিন আমি নিজে ছেলের মতো করে দেখেছি, আর তুই কি না আমরাই মেয়ের সর্বনাশ করতে চেয়েছিস? এই বলে আকাশকে মারতে যাবে, তখন উনি আকাশের চোখের দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। তাই উনি নিজে আর আকাশকে কোনো কিছু না বলে রুমে এনে মাথায় পানি আর একটা ওষুধ খাইয়ে শুয়ে দেয়। এইদিকে ইরা এখনো অ্যাক্টিং করে কেঁদেই চলেছে। বাবা তুমি ওই ছেলেকে বাসা থেকে বের করে দাও। ইরার বাবা, এরা কিন্তু ঠিকই বলেছে, ওই ছেলেকে আর এক বাসায় রাখা যাবে না। ইরা তুই শুয়ে পড়, আকাশ আর আসতে পারবে না। আমি এই নিয়ে সকালে কথা বলবো তোর সাথে, আর তুমি এসো আমার সাথে। এইদিকে ইরার বাবা মা দুজনেই চলে যায়। ইরার মা তো রফিক চৌধুরীকে অনেক কথাই বলতে থাকে। সবটা শোনার পরে তুমি এখন চুপ থাকো, বাকিটা কাল সকালে দেখতে পারবে আমি কি করি। তুমি কি করবে শুনি? বললাম না সকালেই দেখবে। এইদিকে ওনারা শুয়ে পড়ে। অন্যদিকে ইরা তো ওর বান্ধবীদের সবটা বলতে থাকে। সকালবেলায় যখন আকাশ, ইরা আর ইরার বাবা মা ড্রয়িং রুমে বসে আছে, ইরা তো চুপচাপ, এইদিকে আকাশও চুপচাপ, কেননা ওনারা কিছু বলছে না বলে। কি ব্যাপার, আপনারা এইভাবে চুপচাপ বসে আছেন কেন? তোর আশা কি এখানে নাচবো নাকি? হ্যাঁ, রাতে এত কিছু করে এখন এভাবে বসে আছে, মনে হচ্ছে কিছুই জানে না। এরা এভাবে রেগে আছে কেন? তা আকাশ জানে না? অবশ্যই আকাশের না জানাই কথা। মানে কি বাবা? মানে অনেক কিছুই। গতকাল রাতে কি কিছু হয়েছিল? যতদূর মনে পড়ে আমরা একসাথে খাবার খেয়েছিলাম, কিন্তু এরপর তো আর কিছুই মনে পড়ছে না। দেখলে এখনই নাটক করা শুরু করে দিয়েছে। আন্টি, আমি তো কিছু বুঝতেছি না। কাউকে কোনো কিছু বুঝতে হবে না। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? সিদ্ধান্ত হলো, বন্ধুরা, ইরার বাবা কি সিদ্ধান্ত নিতে পারে তা আপনারা পরের পর্বে জানতে পারবেন। সিদ্ধান্ত হলো তোকে আকাশকে বিয়ে করতে হবে। ও তোর মাথা ঠিক আছে তো? আমার ঠিক আছে। আম্মু তুই কি বলছো? কেন বলছো? শোনো না, এরা তো ঠিকই বলেছে। যে ছেলে তোমার মেয়ের সর্বনাশ করার জন্য ওর রুমে গিয়েছে, বাকিটা তুমি তো দেখলেই। তাহলে কেন তুমি ওই ছেলের সাথে ইরার বিয়ে দেওয়ার কথা বলছো? আঙ্কেল, আন্টি, কার বিয়ে? আর কে কার সর্বনাশ করতে চেয়েছিল? দেখেছো মা, এমন ভাব ধরছে মনে হয় যেন ভাজা মাছ চলতে খেতে জানে না। তো গতকাল রাতে পুরো মাছটাই খেয়ে নিতে চেয়েছিল, সে এখন তো জানবেই না। ওর তো জানার কথাও না। মানে কি? তুমি কি ঠিক আছো? আমি ঠিক আছি। আকাশ, তুমি এখন ঠিক আছো তো? অফিসে যাওয়ার মতো অবস্থায় আছে তো? একটু লেবুর শরবত খেতে পারলে ভালো লাগতো। ঠিক আছে, তুমি রুমে যাও, আমি কাজের বুয়াকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি। আকাশ ওখান থেকে যাওয়ার পরে কাজের বুয়াকে দিয়ে শরবত পাঠিয়ে দেয়। তারপরে 5 দিন পরে ইরার বিয়ে আকাশের সাথে হবে, সেই জন্য এই 5 দিনের ভিতরে বিয়ের কেনাকাটা সেরে নাও। আমি ওই ছেলেকে কখনো বিয়ে করবো না। তুমি না করলেও আমি তোমাকে জোর করিয়ে হলেও বিয়ে করাবো, কথাটা মনে রেখো। এইদিকে রাগ করে ভার্সিটিতে চলে আসে। তখন ইরার মা প্রশ্ন করে, তুমি এরকমটা কেন করলে? আমি যা বলেছি ঠিকই বলেছি। তোমার মেয়েকে বিয়ে করবে, এটা ওর 7 কপালের ভাগ্য। যে ছেলে তোমার মেয়ের ইজ্জত নষ্ট করতে চেয়েছিল, সে ছেলে হাতে তুমি তোমার মেয়েকে তুলে দিবে? এতে তোমার মেয়ে কি খুশি হবে? তুমি তো সবটা জানো না। যদি সবটা জানতে তাহলে আর ইরার হয়ে কথা বলতে না।
তাহলে আমাকে সবটা বলো, আমিও শুনি। এরপর রফিক চৌধুরী ওনার স্ত্রীকে সবটা বলে। সবটা শুনে উনি নিজেও অনেক অবাক হয়ে যায়। কি বলছো তুমি? আমি ঠিকই বলেছি। গতকাল রাতে এরা কেন দুধ খেতে চায়নি, এবার বুঝছো? আমি তো ভেবেছিলাম ওর প্লেটটা ভেঙে যাওয়াতে ওর খেতে চায়নি। তবে হাজার শুক্রিয়া আদায় করো, এই গ্লাসের দুধ এরা খায়নি। যদি খেত তাহলে কি করতো তা ভেবে দেখছো? আমি তো ভাবতেও পারিনি এরা এরকম জঘন্য কাজ করবে। আমি তোমাকে একবার বলেছিলাম, এই ছেলে যদি ব্যবসায়ী সব বুঝে আর সৎ হয়, ওর সাথে আমি ইরার বিয়ে দিয়ে ওর হাতে ব্যবসা তুলে দেব। তুমি তো বলেছিলে, তা এখন কি সেটা সব কিছু পাবে? পারে মানে? অনেক কিছুই বুঝে ছেলেটা। তাছাড়া ভেবেছিলাম আরও কয়েকটা মাস গেলে আমি বলবো কথাটা, কিন্তু তোমার মেয়ে যে সব কাণ্ড করে বসেছে, সেজন্য আমি কোনো রিস্ক নিতে চাই না। পরে নয়তো দেখা যাবে আবার কোনো কুবুদ্ধি নিয়ে হাজির হয়। ভাগ্য ভালো আমি সবটাই ধরতে পেরেছি। যদি না বুঝতাম তাহলে তো ছেলেটাকে আজকে ভুল বুঝে তাড়িয়ে দিতে হতো। আমিও অনেক খারাপ কথা বলে ফেলেছি, ওর কাছে ক্ষমা চাইতে হবে। তার প্রয়োজন হবে না কেননা গতকাল রাতে কোনো কথাই ওর মনে নেই, সেজন্য ওকে কিছু বলতেও যেও না। আমি অফিসে গেলাম, ওর খেয়াল রাখিও। ঠিক আছে। ইরার বাবা তো অফিসে যায়। এইদিকে ইরা ওর বান্ধবীদের অনেক গালাগালি করতে থাকে। এভাবে গালাগালি করছিস কেন? গালাগালি করবো না তো কী করবো? তোদের কথা মতো আমি কাজ করেছি। ভেবেছিলাম বাবা মা ওকে বাসা থেকে বের করে দিবে, তো এখন উল্টো ওই ছেলের সাথে আমাকে বিয়ে দিবে। তুই যা বলেছিস সে অনুযায়ী তো সব কিছুই ঠিক থাকার কথা, কিন্তু মাঝখানে এই ঝামেলা করলো কে? কিসের ঝামেলা? ওটাই তো প্রশ্ন। আকাশ তোর উপরে ছিল, ওটা তোর বাবা মা দুজনেই দেখেছে, এবং কি ওনারা আকাশকে তোর উপর থেকে উঠায়, তারপরও আকাশকে কিছু বলেনি? এখানে কিছু তো হয়েছে যার জন্য এরকম উল্টা রিয়াকশন হয়েছে। এখন বিয়েটা কি করে বন্ধ করবো তা বলে দে। তুই পালিয়ে যা। পালিয়ে যাবো কোথায়? তাছাড়া আমি পালিয়ে গেলে বাবা মা যা কিছু আছে সব কিছু ছেলের নামে লিখে দিবে। তারপর আমার কাছে বর্তমানে কিছুই নেই, আমার অ্যাকাউন্টও সব বন্ধ। এক কথায় আমার কাছে এখন কিচ্ছু নেই। তাহলে তুই বিয়ে করে ওই ছেলের এত অবহেলা আর জ্বালাবি, দেখবি ওই ছেলে নিজেই তোকে ডিভোর্স দিয়ে দিবে। তখন তোর বাবা মাও তোকে কিছু বলতে পারবে না। তোর এই বুদ্ধি কাজে দিবে তো? 100% দিবে। তুই ওকে কোনো অধিকার দিবি না। এক কথায় ওর সাথে সব সময় খারাপ আচরণ করে যাবি। দেখবি একটা সময় ও নিজেই তোকে ডিভোর্স দিয়ে চলে যাবে। ঠিক আছে, তাহলে তুই আর রিমু চলে আসিস আমার বিয়েতে। ঠিক আছে, আর নিজের খেয়াল রাখিস। ইরা ওখান থেকে চলে আসে। পরের দিন ওদের জন্য শপিং করা হয়, কিন্তু ইরার তো বিয়েতে মত নেই। কিন্তু এত গহনা আর শাড়ি দেখে ইরা তো লোভ সামলাতে পারেনি। সেজন্য অনেক গহনা কিনে আর সাথে শাড়ি জামা এইগুলোও কেনে। এইদিকে আকাশের জন্য একটা পাঞ্জাবি আর বাকি যা লাগে সেগুলো কিনে নেয়। পরের দিন তানু রিমু ওরা চলে আসে ইরার বাড়িতে। তেমন কোনো অনুষ্ঠান হচ্ছে না বাড়িতে। তানু আর রিমু এসে ইরাকে বউ সাজিয়ে নিচে নামিয়ে আনে। দোস্ত, তোকে এমনভাবে সাজিয়েছি আকাশ তো চোখ ফেরাতেই পারবে না। তুই কি মার এখন খাবি নাকি পরে? আরে রাগ করছিস কেন? আমি তো মজা করেছি। অন্যদিকে আকাশের কোনো বন্ধু নেই, সেজন্য রফিক চৌধুরী আকাশকে নিচে নামায়। এইদিকে ইরার তো মন অনেক খারাপ, সেজন্য চুপ করে বসে আছে। কাজী বিয়ে পড়িয়ে চলে যায়। এরপর খাওয়া দাওয়া শেষ করে নেয়। সন্ধেবেলায় তানু আর রিমু ওরা দুজনেই বাসর ঘর সাজায়। রাতের বেলায় ইরা বসে আছে বাসর ঘরে। আকাশ একটু পরেই রুমে আসে। এর পরের কাহিনী আপনারা তো সিজন 1-এর প্রথম পর্বেই শুনেছেন, সেজন্য ওই কাহিনীগুলো দ্বিতীয়বার বলে আর কোনো কাজ নেই। এখন এদের বাসর ঘর থেকে বাকি কাহিনী আমরা শুরু করব। সেজন্য আগের কাহিনী শেষ করে এখন বর্তমান নিয়ে শুরু করব। বর্তমান
সোফায় তো শুয়ে আছে, কিন্তু ঘুম আসছে না কোনোভাবেই, কেননা সোফায় তো আরাম করে আর ঘুমানো যায় না। এইদিকে বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, তার সাথে বিদ্যুৎও চমকাচ্ছে। এতে বারবার ইরা ভয় পাচ্ছে, তাও আকাশকে বুঝতে দিতে চাচ্ছে না। তাও গুটি মেরে শুয়ে আছে। রাতে তখন 3টা। ঘুমে আসছে না বলে আকাশ বারান্দায় চলে এসে বৃষ্টি দেখতে থাকে। যদিও আকাশ জানে ইরা এত সহজে ওকে কখনো স্বামী হিসেবে মেনেও নিবে না। ইরার বাবা আকাশের সাথে কেন ইরার বিয়ে দিয়েছে সে প্রশ্নের উত্তর আকাশ নিজেও জানে না। আকাশ যে ইরাকে পছন্দ করে না ব্যাপারটা আবারও সেরকমও কিছু না, পছন্দ করে বলেই বিয়েটা করেছে। এইদিকে বিদ্যুৎ চমকাচ্ছে, বারান্দায় বসে আছে। অন্যদিকে বিদ্যুৎ চমকানোর জন্য ইরার তো ঘুমই ভেঙে যায়, কিন্তু বিদ্যুতের হালকা আলোতে সোফায় আকাশকে দেখতে পারেনি। সেজন্য ইরা বিছানা থেকে উঠে ওয়াশরুমে চেক করে ও আকাশকে পায়নি। সেজন্য বারান্দায় যেতেই আকাশও রুমে ঢুকবে, এভাবে কোনো মানুষকে দেখবে, এতে ইরা তো ভয় পেয়ে যায়। কেননা একদিকে বিদ্যুৎ চমকাচ্ছে, অন্যদিকে হালকা আলোতে কাউকে দেখে এরা ভয়ও পায়। অবশ্য ভয় পাওয়ারই কথা। এমন অবস্থায় কেউ সামনে আসলে ভয় তো পাবেই। কে আপনি? ভূত। মা গো, বাঁচাও আমাকে। কথাটা বলে উল্টো আকাশকেই জড়িয়ে ধরে। এতে আকাশ ইরার মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিতে থাকে। বাহ, যাকে থেকে ভয় পেল আবার তাকে জড়িয়ে ধরে ভয়টা কাটাচ্ছে, এই বুদ্ধি তো আমি আগে জানতাম না। এইদিকে ইরা এখনো জড়িয়ে ধরে। এই প্রথম দেখলাম। কি দেখলেন প্রথম? যে যাকে থেকে ভয় পেল আবার তাকে জড়িয়ে ধরে ভয় কাটাচ্ছে। আমি তখন বুঝতে পারিনি, তাছাড়া বিদ্যুৎ চমকানে আমি ভয় পেয়ে যাই। তাহলে কানে তুলে দিয়ে ঘুমিয়ে যান। তাও ভয় তো কাটাবে না। আমি আবার বিদ্যুৎ চমকালে একা একা ঘুমাতেও পারি না। তাহলে এখন কি করবেন? কার সাথে ঘুমাতেন আগে? আম্মুর কাছে চলে যেতাম। এখনো কি ওনার কাছে যাবেন? সবসময় যখন যেতাম এখনো যাব, এটা আবার বলতে হয় নাকি? এই বলে ইরা বাসর ঘরের দরজা খুলে ওর মায়ের রুমে যেতে থাকে। কিন্তু এখানে চাইলে আরও রোমান্টিক ও একটা ব্যাপারও হতে পারতো। কেননা ইরা যদি আকাশকে ভালোবাসতো তাহলে কিন্তু আকাশকেই জড়িয়ে ধরে ঘুমাতে পারতো, এতে আর অন্য কোনো ঝামেলাও হতো না। কিন্তু এরা তো কোনোভাবেই আকাশকে সহ্য করে না, সেজন্য ওর মায়ের কাছে চলে যায়। কিন্তু আপনারা চিন্তা করবেন না, ইরাকে ঘুরে ফিরে সে আকাশের কাছেই আসতে হবে। সেটা কিভাবে সম্ভব তা আপনারা একটু পরেই বুঝতে পারবেন। একটু পরে এরা তো ওর মায়ের কাছে ঘুমাতে চলে গেল, তাহলে আজকে রুম খালি, তাহলে বিছানায় আমি ঘুমিয়ে পড়ি। সেজন্য বিছানায় শুয়ে পড়ে। বিছানায় একটা কোলবালিশ ছিল, ওটাকে পাশে রেখেই শুয়ে ঘুমিয়ে পড়ে। এই দিকে পরের দিন সকালে আকাশের যখন ঘুম ভাঙে তখন দেখে ইরা আজকে জাপটে ধরে শুয়ে আছে আকাশকে। এটা দেখে আকাশ তো অবাক হয়ে যায়, ভাবতে থাকে কি ভেবেছিল আর কি হয়ে গেল। এইদিকে ইরা এখনও ঘুমাচ্ছে, কোনোভাবে আকাশ নিজেকে ছাড়িয়ে উঠতে পারছে না। তাও একটু জোর করে সরতে যাবে, ইরার ঘুম ভেঙে যায়। চোখে মেলে নিজেকে এমনভাবে দেখবে ইরা তো কল্পনাও করতে পারেনি। সেজন্য একটা লাফ দিয়ে আকাশের উপর থেকে উঠে দাঁড়িয়ে বলে, তুই এই বিছানায় কেন? রাতে তো আপনি বিছানা থেকে উঠে আপনার মায়ের রুমে গিয়েছেন ঘুমাতে, তাই আমি ভাবলাম বিছানা খালি পড়ে থাকবে, আমি কেন শুধু শুধু সোফায় ঘুমিয়ে কষ্ট করব, সেজন্য আমি এখানেই ঘুমিয়ে গেছি। কিন্তু আপনি এখানে কেন? আপনার তো আন্টির কাছে ঘুমানোর কথা। রাতে তো গিয়েছিলাম। তারপর কি হলো? আম্মু আমাকে তাড়িয়ে দিল রুম থেকে। বিষয়টা একটু পরিষ্কার করে বলবেন। রুম থেকে বের হয়ে আমি বাবা মায়ের রুমের সামনে এসে দরজায় কড়া দিলাম। কে রুমের বাহিরে? আম্মু, আমি এসেছি। তুই এত রাতে এখানে কেন? তোমার সাথে জরুরি কথা আছে। ইরার হয়েই তো কিছু লাগবে, সেই জন্য তোমাকে ডাকছে। তুমি দরজা খুলে দিয়ে দেখো ওর কি লাগবে। ঠিক আছে, দেখতেছি। ইরার আম্মু দরজা খুলে দেয়। এতে ইরা ভিতরে চলে আসে। কিছু কি লাগবে তোর? আমার কিছু লাগবে না। তাহলে তুই এখানে কেন এলি? আমি এসেছি তোমার সাথে ঘুমাবো বলে। তোর কি মাথা ঠিক আছে? আমার আবার কি রোগ হবে? মাথাটা তো ঠিক আছে তো? মাথা ঠিক থাকলে নতুন জামাইকে রুমে রেখে বাসর ঘর থেকে এভাবে চলে আসলি না। বাইরে তো বৃষ্টি হচ্ছে। কেন, তুই কি ভিজে যাচ্ছিস? আমি কেন ভিজে যাব? তাহলে এখানে কেন? তুমি তো জানো বিদ্যুৎ চমকালে আমি ভয় পাই। সেটা আমি জানি। এখন তো তুই একা নেই,
সাথে আকাশও আছে, তাহলে এত ভয় পাওয়ার কি আছে? আমি যাকে স্বামী হিসাবেই মানি না তার সাথে একই রুমে? তুই কি যাবি এখন এই রুম থেকে? তুমি রেগে আছো কেন? আর একটা কথা বললে দেখি কি করতে পারো। কথাটা বলতেই ইরার আম্মু ইরাকে নিয়ে ওর রুমে আসে আর দরজা বাইরে থেকে বন্ধ করে দেয়। হোমা, তুমি নিজের মেয়ের সাথে এরকমটা করতে পারলে? তোর সাথে তো পারা যায়। এখন চুপচাপ রুমের মধ্যে থাকবি। সকাল 9টার আগে এই রুম আমি খুলবো না। সকালে গোসল করে ফ্রেশ হয়ে রেডি হয়ে থাকবি, আমি এসে দরজা খুলে নিয়ে আসবো তোদের। এইদিকে এই বলে ইরার মা তো চলে যায়। এইদিকে ইরা কোনো উপায় না পেয়ে বিছানায় শুয়ে পড়ে। তার মানে আন্টি আপনাকে এখানে নিয়ে আসে, তো বিছানায় যখন ঘুমাচ্ছেন তখন কেউ আছে কিনা তা তো চেক করবেন। তখন এত কিছু চেক করার অবস্থায় ছিলাম নাকি? আমি তো জানি আপনি সোফায় ঘুমিয়ে আছেন। যদি জানতাম তাহলে কখনোই বিছানায় ঘুমাতাম না। আচ্ছা, রাতে আমাদের মধ্যে কিছু হয়নি তো? হয়নি মানে? অনেক কিছু হয়েছে। হয়েছে মানে? হয়েছে মানে অনেক কিছুই তো হলো। এখন কোনটা রেখে কোনটার কথা বলবো সেটাই ভাবছি। একদম মিথ্যে বলবেন না। আমি যত জানি কিছু হয়নি। আকাশ নিজেও জানে কোনো কিছুই হয়নি, সেজন্য ইরাকে কিভাবে ফাঁসাবে সে চিন্তা করতেছে। আকাশ কৌশলে একটু লিপস্টিক ওর ঘাড়ে লাগিয়ে নেয় আর কিছু লিপস্টিক ওর ঠোঁটে নেয়, যেন দূর থেকে ঠিক বোঝা না যায়। এর পরের কাহিনী ওদের থেকে শুনে আসি। কি রে, চুপ করে আছিস কেন? আচ্ছা, আমার ঘাড়ের ঠোঁটে এটা কি? কি আবার লিপস্টিক? কোন কালার? গোলাপি কালারের। কেন, কি হয়েছে? তোমার ঠোঁটে কিন্তু সেম কালারের লিপস্টিক দেওয়া আছে। কথাটা শুনে ইরা তো অবাক হয়, সেজন্য আয়নার সামনে যায় আর লিপস্টিক কালার দেখতে থাকে। আবার সেটা আকাশের ঘাড়ে থাকা কালারের দাগ দেখতে থাকে, দুটোই সেম কালার। এর মানে কি বোঝাতে চাও? মানে হলো তুমি রাতে আমাকে জোর করে কিস করেছো আর ঘাড়েও কিস করেছো। এটা হতে পারে না। আমি তো বিশ্বাস করতে পারছি না আমি এরকম কিছু করেছি। তাহলে এই দাগগুলো কি আপনি আপনি এসছে? আমাকে রুমে একা পেয়ে আমার সর্বনাশ করে নিলে। এখন আমি সমাজে মুখ দেখাবো কি করে? ওই, তুই চুপ করবি? আমি মেয়ে হয়ে কান্না করছি না, তুই ছেলে হয়ে কান্না করছিস কেন? কান্না করবো না তো কি করবো? আজকে যদি আমি এই কাজটা করতাম তখন তো ঠিকই আমাকে সব দোষ দিয়ে দিতেন। সেটা তো দিতাম। এখন কান্না অফ করে এটা বল। কি বলবো? আমাদের মধ্যে ওই দুইটা অপশান ছাড়া আর কোনো কিছুই হয়নি। সত্যি করে বলবি কিন্তু। সত্যিটা জানতে হলে তোমাকে তো 3-4 মাস অপেক্ষা করতে হবে। 3-4 মাস কেন? তাহলে তো বুঝতে পারবে। কথাটা বলে আকাশ গোসলে চলে যায়। এইদিকে ইরা এখনো এই 4-5 মাস নিয়ে ভাবতে থাকে, কোনো কিছুই পরে ভেবে পাচ্ছে না। কিছুক্ষণ পরে আকাশ বের হয়, সেজন্য ইরা গোসলে চলে যায়। ইরা গোসল শেষ করে বের হওয়ার 10 মিনিট পরেই ইরার মা এসে দরজা খুলে ভিতরে আসে। এরা তোরা রেডি হতে কতক্ষণ লাগবে? এটা তো আর 10 মিনিট। তুই কি কোথাও যাবি নাকি? কই না তো। তাহলে এভাবে রেডি হচ্ছিস কেন? আমি তো ভেবেছিলাম কোথাও যাবি তুই। আমি আবার কোথায় যাব? আচ্ছা, নিচে আয় এখন। আকাশ, তুমি আমার সাথে চলো, ইরা পরে আসবে। ঠিক আছে, চলুন। এরপর ওনার সাথে আকাশ নিচে চলে আসে। এসে ওনারা কথা বলতে থাকে। আচ্ছা আকাশ, তুমি আর ইরার বরং দুবাই থেকে ঘুরে এসো। সেটাই ভালো হবে। কিন্তু এরা কি যেতে রাজি হবে? ওমা, কেন রাজি হবে না? না, আপনারা তো একই জোর করে বিয়ে দিয়েছেন, তার উপর এরা তো আমাকে সহ্যই করে না। ওইগুলো প্রথম প্রথম হয়, পরে দেখবে সব ঠিক হয়ে যাবে। আমার তা মনে হয় না। কিছু কি ভাবছো? তেমন কিছু না। অফিসে কখন যাবেন? আমি একটু পরেই যাব। তাহলে নাস্তা করে নেই, আমি আর আপনি বরং একসাথে অফিস যাই। আমি আবার কেমন কথা? কেন বাবা, কি হয়েছে? গতকাল তোমার বিয়ে হলো আর তুমি আজকে অফিসে যাবে? লোকে শুনলে কি বলবে? আরে লোকে তো জানে না। কিন্তু তাও ইরা বাসায় একা একা। ওর কোনো সমস্যা হবে না, ওটা আমি থাকলে ওরই লাভ। কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। সে যাক গিয়ে, ওই তো ইরা চলে এসেছে। কি নিয়ে কথা হচ্ছিল? তোর কথা হচ্ছিল। আমাকে নিয়ে আবার কি কথা? তোদের হানিমুনে কোন দেশে পাঠাবো তা নিয়ে। যেখানে বিয়ে দিয়েছো জোর করে সেখানে আমি হানিমুনে যাব, এটা ভাবলে কি করে? তোরা কি তাহলে হানিমুনে যাবি না?
আমি তো যাচ্ছি না, ও যেতে চাইলে যাক। তুই না এলে ও একা একা গিয়ে কি করবে? আব্বু থাক না, আমি আর আপনি বরং অফিসে। সেটাই ভালো হবে। কিছুক্ষণ পরে ওরা নাস্তা করে নেয়। আকাশ অফিসে চলে আসে রফিক চৌধুরীর সাথে, আর ইরা ওর রুমে এসে শাড়ি চেঞ্জ করে চলে আসে ভার্সিটিতে ওরা ইরাকে দেখে অবাক হয়। কিরে, আমি যা দেখছি তুইও তাই দেখছিস? আমিও তো তাই দেখছি, কিন্তু ও এখানে কেন? সামনে আসলে জিজ্ঞেস করে নিব। সে না হয় করব। এইদিকে ইরা ওদের সামনে আসে। ওদের সামনে এসে, কি খবর তোদের? আমার খবর তো ভালো, তা তোর কি খবর? তোর ফুলসজ্জা কেমন কাটলো? শুধু ফুলই ছিল, সজ্জা তো হয়নি। কি বলিস? এটা কিন্তু ঠিক না হয়নি। কেন ঠিক হয়নি? বাসরাত সব মেয়ের জীবনে একবারই আসে, এ রাতটা ঠিকভাবে পালন করে নিতি, বাকি যত দিন আছে সবগুলো দিন আগের মতো থেকে যেতি। রিমু, একটা ঠিক বলছিস নি? না এরা প্রথম রাতে চান্স দিয়ে দিলে তো আকাশ তাহলে ওর মাথায় চড়ে বসতো। সেই জন্য তো কিছু হতে দেইনি। এখন আমাকে এটা বল, ওই বাটাকে আমি নামাবো কি করে আমার ঘাট থেকে? তুই ওকে আস্তে আস্তে অবহেলা করতে থাক, এতে দেখবি ও নিজেই তোকে ছেড়ে দিয়ে চলে যাবে। আমি তো সেটাই করব। তবে 2-3 দিন পরে ওকে আমি এত অবহেলা করবো আর এত অপমান করব, দেখবো নিজে থেকেই আমাকে ছেড়ে দিবে। এতে বাবা মা আমার কিছু বলতে পারবে না। কিন্তু আঙ্কেল আন্টি তো সবই দেখবে তখন। আমি তো বাবা মার সামনে ওকে অপমান করব না, ওকে বাবা মার দুজন ছাড়া বাকি যারা থাকবে তাদের সামনে অপমান করব। ঠিক আছে, তোর যা ভালো মনে হয়, কিন্তু তাও সাবধানে থাকিস। সাবধানে কেন থাকবো? তোরা দুজনেই কিন্তু একই রুমে ঘুমাস, আকাশ কিন্তু এটার সুযোগ কাজে লাগাতে পারে। সেটা পারবে না, কেননা ওকে তো ওপরে ঘুমাতে দিই না, নিচে ঘুমাই। খাটের নিচে নাকি তোর নিচে ঘুমায়? তানুর কথা শুনে রিমুও হেসে দেয়। এইদিকে ওদের হাসি দেখে উল্টো ইরারই রাগ উঠে যায়। তোরা কি থামবি? কী সব উল্টোপাল্টা কথা বলছিস? ঠিক আছে, আর কোনো কথা বলবো না। এইদিকে ইরা ওখান থেকে চলে আসে। অন্যদিকে আকাশ অফিসের কাজে ব্যস্ত। ইরার বাবারও অনেক খুশি, কেননা আকাশ অনেক ভালোভাবে কাজগুলো বুঝে নিতে পারে। সেজন্য উনি ঠিক করে আকাশের হাতে এই কোম্পানিটা উনি তুলে দিবে। সেজন্য সন্ধ্যার পরে উনি আকাশকে বাসায় আসে। আকাশ, তুমি তাহলে ফ্রেশ হয়ে আসো, আর সাথে করে ইরাকেও নিচে নামিয়ে আনো। কোনো জরুরি বিষয়? তোমাদের দুজনকে হানিমুনের জন্য দেশের বাইরে পাঠাবো। এবার কোন দেশে পাঠাবো সে বিষয়ে ইরা আর তোমার মতামত নিতেই হবে। তার উপর আমি চাচ্ছি ব্যবসার দায়িত্ব আমি তোমার উপর ছেড়ে দিব। কিন্তু ব্যবসার দায়িত্ব তো আমি নিতে পারবো না। কোনো সমস্যা কি? আমি যদি দায়িত্ব নেই, এরা থেকে শুরু করে অফিসের সবাই ব্যাপারকে নিয়ে হাসাহাসি করবে। সবাই বলবে আমি রাজকন্যা সহ রাজ্যটাই হাতিয়ে নিয়েছি। সেজন্য আমি চাই না এরকম কোনো কথা শুনতে। লোকে কি বলবে সেদিকে যদি মন দাও তাহলে তো জীবনে কোনো কিছুই করে উঠতে পারবে না। কিন্তু বাবা, সে লোকদের মুখের ভাষায় কিন্তু অনেক সময় জীবন ধ্বংস থেকে শুরু করে, অনেক কিছু ধ্বংস করে দিতে পারে। তোমার কথাও মানছি, কিন্তু ব্যবসার দায়ভার তো তোমাদের মধ্যেই কাউকে নিতে হবে। আপনি বরং এরাকে দায়িত্ব দিয়ে দিন, কেননা আমরা দুজন তো আছি, কোনো সমস্যা হলেই সামনে নেব। ও তো জেনে বুঝে সমস্যা করে তোমাকে বিপদে ফেলার জন্য। সে সব কিছু আমি জানি, আর আমার এটাও জানি এরার সব অপরাধ আপনার কাছে ধরা পড়েছে। সত্যি তো তোমাকে যত বেশি দেখি তত বেশি আমি অবাক হচ্ছি। অনেক সুন্দর করে সবটা সামলে নিতে পারো তুমি। আমি তাহলে এরাকে ডেকে দিচ্ছি, কিন্তু অফিসের ব্যাপারে কোনো কথাই বলবেন না ওকে। ঠিক আছে, তাই হবে। এইদিকে আকাশ রুমে এসে ফ্রেশ হয়ে নেয়। কিছুক্ষণ পরে হঠাৎ করে ইরা বারান্দায় থেকে রুমে আসলো। ইরা হঠাৎ বারান্দায় থেকে আসাতে আকাশ অবাকই হয়, কেননা ইরা শাড়ি পরেছে, আর ওকে শাড়িতে এতটা সুন্দর লাগছিল যা বলার বাহিরে। সেজন্য তাকিয়ে থাকে ইরার দিকে। আগে কি দেখিই নাই আমাকে? সে সুযোগ আর হলো কোথায়? বারান্দাটা পরিষ্কার করে নাও। বাড়িতে তো এগুলো করার জন্য লোক আছে, তাহলে আমি কেন? যা বলছি তাই কর। তা এখন সম্ভব না। বাবা নিচে ডাকছে খাওয়ার জন্য, বলেছে
তোমাকে সাথে করে নিয়ে যাওয়ার জন্য। বাবা হঠাৎ করে কেন ডাকবে? সে আমি তো জানি না। ঠিক আছে, যাচ্ছি আমি নিচে। তুই ফ্রেশ হয়ে নিচে নেমে আয়। আকাশ যায় ফ্রেশ হতে। এইদিকে ইরা নিচে নামে। ইরাকে এভাবে একা দেখে ইরা, আকাশ কোথায়? ফ্রেশ হচ্ছে। আচ্ছা বস, তাহলে আকাশ আসলে একসাথে খেতে বসবো। কিছুক্ষণ পর আকাশ আসে। এরপর ওনারা খেতে বসে। খেতে খেতে অনেক কিছু নিয়ে আলাপ করতে থাকে। খাওয়া শেষে ইরা যখন উঠতে যাবে তখনই হ্যাঁ আব্বু, ঘুম পাচ্ছে। তোর সাথে কিছু কথা আছে আমার। কি কথা? তোদের তো হানিমুনে পাঠাতে হবে, তা কোন দেশে যেতে চাস তুই? আমি তো হানিমুনের উদ্দেশ্যে কোথাও যাব না আব্বু। তাহলে কোথায় যাবি তুই? আমি ঘুরতে যাব আমেরিকায়, তবে একা যাব। এটা আবার কেমন কথা ইরা? হাজব্যান্ড ছাড়া হানিমুন, সেটা কি করে সম্ভব বল? তাছাড়া তুই একা কেন যাবি? আমি একা যাব না তো। তাহলে কোন ছেলেকে নিয়ে যাবি তুই? ও মা, আমি আমার বান্ধবীরা মিলে যাব আমেরিকা। যদি যেতেই হয় আকাশকেও সাথে করে নিতে হবে, নয়তো যাওয়ার কোনো প্রয়োজন নেই। তোমার কথাটা মনে রাখো। বাবা, তুমি এভাবে রাখছো কেন? রাখবো না তো কি করব? একটা মেয়ে বিয়ের পর কোন জায়গায় ঘুরতে গেলে তার হাজব্যান্ড সাথে করে নিয়ে যায়, কিন্তু তুই যাবি তোর বান্ধবীদের সাথে। এটা শুনে রাগ হবে না তো কি হবে আমার? ঠিক আছে, কিন্তু একটা শর্ত, যেতে পারি আমাদের সাথে। কি শর্ত বল? আমার সাথে যাবে, একই রুমে থাকবে, কিন্তু আমি যখন আমার বান্ধবীদের সাথে থাকবো তখন কোনো রকম আমাকে বাধা দিতে পারবে না। যদি আমার শর্তে রাজি হও তাহলে আমি যাব, নয়তো আমি আর কোথাও যাচ্ছি না। আমি আমার কথা জানিয়ে দিলাম। এবার তোমরা তোমাদের মধ্যে ডিসিশন নিয়ে আমাকে জানিয়ে দিও, তাহলে আমি যাই রুমে। তোমরা নিজেদের মধ্যে কথা বলে ঠিক করে নাও কি করবে তোমরা। ইরা তো চলে যায়। এইদিকে ইরার বাবা আকাশকে কিছু বলতে যাবে তার আগেই আকাশের মোবাইলে কল আসে। রিসিভ করে কথা বলতে থাকে। সবার আড়ালে এবার কি কথা বলতেছে তা কেউই জানে না, সেজন্য কার কল ছিল? আমার একটা বন্ধুর। তা এখন কি করব কিছু তো বুঝতেছি না। আপনি রাজি হয়ে যান তাহলে। এরকমভাবে তুমি এখানে এসেও তো কিছুই হবে না। আমি বোরিং হব না, ওখানে আমার কাজ আমি ঠিকই করে নিতে পারবো। আপনি শুধু যাওয়ার ব্যবস্থা করেন। ঠিক আছে, সকালে ইরার সাথে কথা বলে নিব আমি। এইদিকে আকাশ রুমে এসে শুয়ে পড়ে। সকালবেলায় যখন নাস্তা খেতে নামে তখন ইরার বাবা কথাগুলো বলে। ইরা তো খুশি হয়ে যায়, সেজন্য ওর বান্ধবীগুলোকে কল দিয়ে ব্যাপারটা বলে। ওরাও শুনে খুশি হয়। তাহলে যাওয়া হয়েছে আমাদের। অনেক মজা হবে। তোরা তোদের পাসপোর্টের ফটোকপি আমাকে পাঠিয়ে দিস, আমি বাবাকে সবটা দিয়ে দিব। তারপর তোদের যা খরচ আসবে সেগুলো দিয়ে দিলেই হবে। তুই শুধু যাওয়ার ব্যবস্থা করে দিলেই হবে। এইদিকে ওরা ওদের পাসপোর্ট এর ফটোকপিগুলো ইরাকে পাঠিয়ে দেয়। ইরা এরপর ওর বাবাকে সবটা দিয়ে দেয়। উনি ওদের পাসপোর্টগুলো টিকিটের জন্য পাঠিয়ে দেয় 3 দিন পরে। আকাশ, ইরা সাবধানে যেও। যদি কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই তা জানিয়ে দিও। ঠিক আছে, জানা বাবু। আকাশ, তোরা দুজন একে অপরের খেয়াল রাখিস। আমু, আমি কি বাচ্চা নাকি যে আমার খেয়াল রাখতে হবে? বড় হয়েছিস তো কি হয়েছে, এখনো তো তোর নিজের খেয়াল নিজেই রাখতে পারিস না। মা, তুমি কিন্তু আমাকে পিচ্ছি বানিয়ে দিচ্ছ। তুই বড় হলি কবে? আচ্ছা, এখন ওই নিয়ে কথা না বলে তোমরা এখন সাবধানে বের হও। আকাশ, টাকা লাগলে আমাকে জানাবে। আর ইরা, আকাশ যদিও না জানায় তুই কিন্তু জানাবি আমাকে। ঠিক আছে, জানাবো। এরপর ওরা বেরিয়ে পড়ে। তানু আর রিমুর সাথে এয়ারপোর্টে দেখা হয়। ওখান থেকে ওরা আমেরিকায় এসে পৌঁছায়। ওখানে ওরা একটা হোটেলের সামনে এসে নামে, যে হোটেলটা সমুদ্রের ধারে। হোটেল তো অনেক সুন্দর আছে, কিন্তু সমুদ্রের দিকে তাক করা যে রুমগুলো আছে ওই রুমগুলো পাবো তো? এরা কথা বলতে থাকে। অন্যদিকে আকাশের মতো করে মোবাইলে কি যেন লিখতে থাকে। লেখা শেষ হলে হোটেল থেকে ম্যানেজার নিচে নেমে আসে। ম্যানেজার এসেই আকাশকে ধন্যবাদ জানায়। স্যার, আপনি এখানে আমাকে আগে বলে দিতেন, আমি আপনাকে ওয়েলকাম করার জন্য ব্যবস্থা করতাম। আপনার ওয়েলকাম যদি এবার শেষ হয় তাহলে এই ব্যাগগুলো নিয়ে রিসেপশনের কাছে আসুন। আমি কেন ব্যাগ নেব? আপনি
আপনি না নিলে আর কে নিবে ব্যাগগুলো? আমি তো এখানকার সার্ভেন্ট না, আমি এই হোটেলের ম্যানেজার। ওহ, ম্যানেজার? কি আপনি ম্যানেজার? সরি ভাইয়া, আমরা আসলে বুঝতে পারিনি। আমি লোক দিয়ে ব্যাগগুলো পাঠিয়ে দিচ্ছি, আপনারা রুমে যান। রুমে যাব মানে? এখন তো ফরক বা কোনো কিছুই পূরণ করলাম না। আপনারা আকাশ স্যারের সাথে এসেছেন, সেই জন্য আপনাদের কোনো কিছু দেখাতে হবে না। আপনারা ওনার সাথে এই রুমে যান। সত্যি যাব তো? যান তাহলে। ওরা আকাশের সাথে যেতে থাকে। ওদের পাশাপাশি রুম পড়েছে, সেজন্য ওরা যে যার রুমে চলে আসে। এসে নিজের সবটা গুছিয়ে বারান্দায় যায়। বারান্দায় এসে এরা পুরোই অবাক হয়, কেননা বারান্দায় থেকে পুরো সমুদ্র দেখা যায়, সাথে নিচে থাকা মানুষগুলো সহ। এটা দেখে এরা তো অনেক খুশি। এই দিকে আকাশ ওয়াশরুমে ছিল। এই ফাঁকে এরা রুম থেকে বের হয়ে তানুর কাছে আসে। এসে দেখে ওরাও সমুদ্র দেখতেছে। ইরাকে দেখে চমকে ওঠে। এই তো মাত্র। তুই কেন এখানে আসতে গেলি? তোর রুম থেকে দেখা যায় না? সব কিছুই যায়, তাছাড়া এই রুম থেকে ওই রুমের সব কিছু অনেক উন্নত। তাহলে তুই এই রুমে কেন আসলি? ওই রুমে তোর হাজবেন্ডের সাথে রোমান্স শুরু করে দিলেই তো পারিস। আমি এখানে এসেছি তোদের সাথে ঘুমাবো বলে। ওকে যদি না আনতাম বাবা আমাকে কখনোই আসতে দিত না, বুঝলি তো? তাছাড়া আমরা তিনজন একসাথেই ঘুরবো। তোর বরটা একা একা রুমে থেকে কি করবে? সে যা ইচ্ছে তাই করুক, তাতে আমার কি। তাও দেখে শুনে রাখিস। ওই যদি 3-4টা মেয়ে নিয়েও ঘুরে, তাতে আমার কোনো আপত্তি নেই। আর বাকি রইল ওকে পদে পদে অপেক্ষার অপমান করা। আর এই কাজে তোরা আমাকে সাহায্য করবি, বুঝলি তো? বলে ওরা হাসতে থাকে। এই দিকে আকাশ রুমে এসে ফ্রেশ হয়ে বারান্দায় আসে। এসে কারোর সাথে কথা বলতে থাকে। এই দিকে ইরা যে নেই এই ব্যাপারে আকাশের কোনো চিন্তা নেই, কেননা ইরা যে তানুর কাছে যাবে সেটা আকাশ জানে। এই দিকে আকাশ বের হয় হোটেল থেকে। কোথায় যাচ্ছে কি করবে তা আপনাদের অজানা থাকুক। এইদিকে ইরা আর বাকি দুজন মিলে ইরার রুমে এসে দেখে আকাশ নেই। কি ব্যাপার, কোথায় গেল? বারান্দা তো খালি। ওটা আমাদের বাসা, তার উপর প্রাইভেট রুম। তানু বিছানায় শুয়ে পড়তেই পিঠে কিছু একটা এসে লাগে। সেজন্য কাঁথা সরাতেই একটা বাক্স ফেলে সেখান থেকে একটা অডিও ক্যাচেস করছিল। আগে এটা চালিয়ে দেখ। আমার একটা কাজ আছে, ফিরতে লেট হবে, হয়তো আজ রাতে না ফিরতে পারে। টেলিফোনের লাইনের সামনে সব কিছু নম্বর সহ দেওয়া আছে। তুমি এখানে সব সার্ভিস পাবে। যখন যে সার্ভিস লাগবে ওই নম্বর অনুযায়ী কল দিলেই হবে, তাহলে যা যা লাগবে সবটি এনে দিয়ে যাবে। তুই চুপ করবি? কি কাজ তাড়াতাড়ি বল, একটু পরেই বিকাল হবে। সেটাই ভালো হবে, কিন্তু আমরা তো কিছুই চিনি না, যাবো কোথায়? তারপর এদেশের ডলারও নেই। তাহলে আর বসে আছিস কেন? চল তাড়াতাড়ি। ওরা খাবার খেয়ে বেরিয়ে পড়ে সমুদ্রের ধারে, সেখানে অনেকটা সামনের পড়ে। ঠিক আছে চল তাহলে। ওরা সিনেমা হলে যায়। অন্যদিকে রিয়াজ আর ওর লোকেরা কথা বলতে থাকে। সেটাই করতে হবে, কেননা শালার কত বড় সাহস আমাকে নাকি মেরে ফেলবে। এই শহরে আমার মতো আরও অনেক মাফিয়া আছে, ওদের কাউকে হয়তো বলছে আমাকে মারার জন্য। ওই নাকি আজকে সিনেমা দেখার জন্য যাবে, ওকে ওখানেই একটা কিছু করতে হবে। এরা মোটামুটি 20 জন লোক নিয়ে বেরিয়ে পড়ে সিনেমা হলের দিকে। এটা ওই সিনেমা হল যেখানে ইরা আর ওর বান্ধবীগুলো এসেছে। এখানে কি হয়েছে তা আপনাদের অজানা, তা আমি জানি, কিন্তু চিন্তা করবেন না, কেননা কোনোভাবে কিছু একটা তো হয়েই যাবে। আপনারা শুধু ধৈর্য ধরুন, তাহলেই হবে। এইদিকে ওরা চলে আসে সিনেমা হলে। সিনেমা শেষ হতে আর 30 মিনিট বাকি। তখন ওরা সিনেমা হলে ভেতরে ঢুকে ওই লোকটাকে খুঁজতে থাকে। ভেতরে একটা ভয় সৃষ্টি হতে থাকে, কেননা সবার হাতে বন্দুক ছিল তখনই। ওই শালাকে খুঁজে বের করো। ওরা খুঁজে পাচ্ছে না। হলের মধ্যে মোটামুটি 300+ লোক ছিল, সেই জন্য হলের ওদের খুঁজে পেতে সমস্যা হচ্ছিল। এইদিকে যাকে খুঁজতেছে সে পুলিশে কল দিয়ে সবটা বলতে থাকে। সবটা শুনে 10 মিনিটের মধ্যে পুলিশ চলে আসবে। এইদিকে লোকটাকে না পেয়ে ওরা ওখানে থাকা কিছু লোককে ধরে মারতে থাকে। এইদিকে ইরা আর ওর বান্ধবীরা যে এখানে ছিল তা আকাশ জানতো না। ওই ভিতরে লাইটগুলো জ্বালিয়ে দে, তাহলে ওকে খুঁজে নিতে সুবিধা হবে। এইদিকে লাইটগুলো জ্বালিয়ে দেয়। তখন আকাশ খেয়াল করে 2-3টা লোক ইরার মাথায় বন্দুক ধরে রেখেছে। এখন এই অবস্থায় আকাশ ইরার সামনে যেতে চায় না।
সেজন্য আকাশ ওর মুখটা কিছু দিয়ে ঢেকে নেয়, যেন ইরা আর ওর বান্ধবীগুলো আকাশকে না চিনতে পারে। সেজন্য ওদের কাছে যায়। আরে ও কেন হাতে যাবে? আরে আহমক, ওই লোকটা বয়স হবে 80+, আর বয়স তো 28। ও হবে না, আগে দেখ আমাদের কোনো ক্ষতি করতে আসছে কিনা। যদি ক্ষতি করার চিন্তা করে আসে তাহলে ওকে ওখানেই মেরে ফেলবো। আকাশ সামনের দিকে আসতে থাকে, অন্যদিকে ইরা তো ভয়ে আছে, কেননা গুলি চালালেই ইরা শেষ। এইদিকে আকাশ ওখানে থাকা একজনের থেকে বন্দুকটা নিয়ে নেয়, এবার বাকিদের গুলি করতে থাকে। আসলে এখন অনেকে বলবে ওরা তো এসেছে একজন বিজনেসম্যানকে মারার জন্য, তাহলে সেখানে ইরাকে কেন আটকালো? আসলে হলে ছিল 300+ মানুষ, ওরা মাত্র 20 জন, যদিও হাতে বন্দুক ছিল, কিন্তু যখন 300 লোক একদিকে যাবে তখন 20 জন বন্দুক হাতেও কোনো কিছুই করতে পারবে না। সেজন্য কিছু সেফটির জন্য আগেই কয়েকজনকে সাথে রাখা, যেন পরিস্থিতি খারাপ বোঝা গেলে ওদের উপরে গুলি করলে বাকিরা ভয় পায়। এইদিকে ওরা গুলি করতে থাকে, ঠিক তখনই হলের দরজায় পুলিশ চলে আসে। ভিতরে গুলির শব্দ, সবাই সাবধানে ভিতরে যাবে, তবে পরিস্থিতি বুঝে তোমরা অ্যাকশন নিবে। এইদিকে পরিস্থিতি খারাপ অবস্থা। আকাশ কোনো মতে ইরাকে ওদের থেকে নিয়ে একটা সাইডে চলে আসে। আমি গিয়ে তা পরে জানতে পারবেন, এখন এখান থেকে বের হন। কিন্তু আপনার পরিচয় তো বলবেন। পরিচয় বলতে বলতে মারা পড়তে পারেন। আপনি এখানে দাঁড়ান, আপনার বান্ধবীদের নিয়ে আসতেছি। ইরা ওখানেই দাঁড়িয়ে আছে। 5 মিনিট পরে তানু আর রিমুকে এনে দেয়। সত্যি আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব, আপনি না থাকলে আমাদের যে কি হতো। সত্যি ভাইয়া, যেভাবে আমাদের উদ্ধার করলেন। আপনারা এখন যান এখান থেকে, নয়তো গুলি ডাকতে পারে আপনাদের। আপনার নিজেরই তো হাতে আঘাত লেগেছে, চলুন আপনাকে ডক্টরের কাছে নিয়ে যাই। আমি চলে যেতে পারবো, আপনারা যান এখন, কিছুক্ষণ আরও বেশি ঝামেলা শুরু হবে। এইদিকে ইরা যেতে চাইবে, তখনই আকাশের চোখের দিকে তাকিয়ে বলে, আপনার চোখগুলো আমার চেনা চেনা লাগছে। আমার চোখ কিভাবে চেনা চেনা লাগবে? মনে হচ্ছে এই দুটো চোখ আমি আগে কোথাও যেন দেখেছি। আপনাদের ভুল হচ্ছে, আমি গেল, আপনারা এই রাস্তা ধরে চলে যান। এইদিকে আকাশ চলে আসে হসপিটালের দিকে, অন্যদিকে ইরা আর ওর বান্ধবীগুলো পুলিশের সাহায্য নিয়ে বের হয়। ওদের সাথে আরো অনেক লোকজন ছিল, সেজন্য সে সাথে বের হয়ে যায়। এইদিকে পুলিশের সাথে রিয়াজের লোকের গোলাগুলি তো হতেই থাকে। কি থেকে যে কি হলো তা আমি নিজেও জানি না, যদিও যা জানি পরে আপনাদের বলে দিব। আকাশ চলে আসে হসপিটালের দিকে। আসলে আকাশের হাতে কেটে গিয়েছিল। ডক্টর দেখিয়ে আকাশ রাতে ফিরে হোটেলে, যদিও এরা তখন ওর বান্ধবীদের রুমে ছিল, কথা বলতে থাকে। ঠিক তখন ওই ছেলেটার কথা মনে আছে কি? কোন ছেলেটার কথা? ওই যে ছেলেটা আমাদেরকে বাঁচালো। তাতে কি হয়েছে? ওই চোখগুলো আমি দেখেছি। চোখ আর আমাদের চোখ তো একই রকমই ছিল। আমার কেন জানি মনে হচ্ছে এই চোখ আমি কাশ্মীরে দেখেছিলাম, ওই জঙ্গলের মধ্যে, তখন আমাকে বাঁচালো। ওটা কাশ্মীর আর এটা আমেরিকা, বুঝলি তো ব্যাপারটা? তা তোর জামাই কি এসেছে? তা আমি কিভাবে জানবো? তুইও তো খোঁজও নিতে পারিস। এত শখ নেই আমার যে আমাকে বাঁচানোর কথা, তার কোনো খবর নেই। তুই কি আকাশকে বলেছিস নাকি যে তুই সিনেমা হলে যাচ্ছিস? তাছাড়া সন্দেহ হয়ে এলো, আকাশ কি ফিরেছে? তোরা তো দরদ হলে তুই কি খুঁজে যা। যেতে হবে না, এখন নাস্তা অর্ডার করি, কি বলিস? 3 জন মিলে লুডো খেলবো আর নাস্তা করতে থাকবো। সেটাই ভালো হবে। ওরা নাস্তা অর্ডার করে, তা খেতে থাকে আর খেলতে থাকে। এইদিকে রুমে এসে শুয়ে আছে, হাতে ব্যান্ডেজ করা, পাশে কিছু ওষুধ আর জেল আছে। যে জেল কাটা জায়গায় দিলে রক্ত বন্ধ হওয়ার সাথে সাথে কাটা জায়গা তাড়াতাড়ি করে জোড়া লাগে, যা 2 দিন ইউজ করলে ঠিক হয়ে যাবে। এইদিকে আকাশ নিজেও নাস্তা করে খেতে থাকে। খাওয়া শেষে বারান্দায় যায়, তখনই কল আসে। কল রিসিভ করে বেরিয়ে পড়ে। অন্যদিকে, স্যার আপনি ঠিক আছেন তো? আমি ঠিক আছি, তাই তোমাকে এখানে কেন পাঠালো? আপনি কি ভুলে গেছেন? আরে এই মিশন তো আমি একা শেষ করে দিতে পারবো, তুমি কেন আসতে গেলে শুধু শুধু এখানে? আপনি তো বড় স্যারকে জানেন, উনি আপনার সেফটির জন্য আমাকে পাঠিয়েছে। তা স্যার আমি কি আপনার সাথে একই হোটেলে উঠতে পারি? আমার সাথে কেন? আপনার সাথে হলে তো আপনার খেয়াল আর কাজের ব্যাপারেও কথা বলতে পারবো।
এত কিছু করতে হবে না, তুমি শুধু আমার থেকে দূরে থাকলেই হবে। ঠিক বুঝলাম না স্যার আমি। ধরো কখনো আমার সাথে তোমার রাস্তায় দেখা হলো, তাহলে আমার পরিচয় তো দূরের কথা, আমার নামটাও তুমি জানবে না। এক কথায় মনে করবে ওটা আমাদের প্রথম দেখা ছিল। বুঝতে পেরেছি স্যার, কিন্তু আপনার হাতে ওটা কি? তা নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি এখানকার একটা হোটেলে উঠে পড়ো, বাকিটা আমি জানাবো। বড় স্যার এই ঘড়িটা আপনার জন্য পাঠিয়েছে, বলল আপনাকে দেওয়ার জন্য। দেখি তো কেমন হয়েছে দেখতে। স্যার, কি এমন আছে এই ঘড়িতে যার জন্য এটার দাম এত বেশি? এই ঘড়িতে অনেক কিছু আছে, যা দেখলে বা শুনলে তুমি অবাক হবে অনেক বেশি। যেমন কি কি? একে পরে আবিরকে সবটা বোঝাতে থাকে। সবটা শোনার পরে সত্যি স্যার, আপনার মাথায় এত প্ল্যান নিয়ে ঘুমান কি করে? সে তোমাকে এখন জানতে হবে না, তোমাকে যা বলেছে তাই করো। তুমি যখন এসছো তখন তোমাকে একটা জায়গা নিয়ে যাই, চলো। এখন আবার আমরা যাব কোথায়? 2 দিন পরে যে অপারেশনে যাব, ওখানকার রাস্তার পরিস্থিতি তোমাকে আমি বুঝিয়ে দিয়ে আসবো। ঠিক আছে, চলুন তাহলে। এরপর আবিরকে নিয়ে বের হয়। তারপর আশেপাশে মোটামুটি সবকিছু বোঝাতে থাকে। সবটা বোঝার পরে কিন্তু আমার লোক তো মাত্র 2 জন। তাতে কি হয়েছে? আমরা 2 জন কি পারবো? না পারলেও আমাদেরকেই পারতে হবে। আবির কোনো উপায় পেল না, কেননা আবির মোটামুটি একটু ভয় পায় অনেকটা। ভয় পাবে না কেন? ওরা মাত্র 2 জন, আর ওদের শত্রুর সংখ্যা হবে 30+ তো হবেই। তা কি বুঝলে, পারবে তো? আমি তো তাই ভাবছি, কিভাবে এতগুলো লোককে মারবো। তা এই দেশের লোকেরা যদি বা পুলিশ আমাদের দেখে ফেলে? সেজন্যই তো আমাদের গোপন থাকতে হবে। আমরা একটা দেশ থেকে আরেকটা দেশে এসে এরকম একটা অবৈধ মিশনে এসছে, সেখানে আমরা এই দেশের সাপোর্ট তো পাবো না। সেটা তো জানি, কিন্তু এদের নিবেন কিভাবে? তার ব্যবস্থা হয়ে যাবে, তুমি এ নিয়ে টেনশন করো না। আবিরকে সবটা বুঝিয়ে দিয়ে একটা হোটেলে উঠিয়ে দেয়। তারপর একে নিজেও একটা হোটেলে চলে যায়। রাত তখন 11টা বাজে। আকাশ রুমে এসে দেখে ইরা শুয়ে শুয়ে মোবাইল টিপতেছে। আকাশ যে রুমে এসেছে এই বিষয়ে ইরার মনে হয় কোনো খেয়ালই নেই। ফ্রেশ হয়ে বাইরে আসে, তখন ইরা ফোনেই ব্যস্ত। হাতের শার্ট খুলে রাখে, তখন ইরা খেয়াল করে আকাশের হাতে ব্যান্ডেজ। এত রাতে কার সাথে মারামারি করে এসেছিস? আমি কেন মারামারি করতে যাব? তাহলে হাত কাটলো কিভাবে? ছিনতাইকারী ধরেছিল। সামান্য ছিনতাইকারের সাথে পেরে ওঠার ক্ষমতা নেই, সেখানে আসছে বড় বড় ডায়লগ দিতে। রাতের খাবার কি অর্ডার করেছো? আমার খাবার অর্ডার করে খাবার শেষ আমার। তা আমার জন্য অর্ডার করতে। তুই কি খাবি না খাবি তা আমি জেনে কি করব? এত মাস ধরে তোমাদের পরিবারে ছিলাম, কিছু তো ধারণা থাকার কথা তোমার। এতটাও আগ্রহ আমার নেই। কি আর করবে, রুম থেকে বের হয়ে নিচে নামে। ওখানে একটা ক্যান্টিন আছে, ওই ক্যান্টিন থেকে প্রতিটা রুমে খাবার দেয়া হয়, আর কেউ যদি চায় সে এখানে এসেও খাবার খেতে পারে। এতে কোনো সমস্যা নেই। নিচে নামার পরে ম্যানেজার আকাশকে দেখে এগিয়ে আসে। স্যার, আপনি ঠিক আছেন তো? আমি ঠিক আছে, শুধু একটু হাতে ব্যথা। আমাকে বললেই তো আমি খাবার ওপরে পাঠিয়ে দিতাম। আপনি কেন শুধু শুধু নিচে নামতে গেলেন? আর এমনিতে এসেছে, রুমে ভালো লাগছে না, সেজন্য এসছে। কিন্তু আপনার হাতে তো সমস্যা, এই অবস্থায় তো খাবার খেতেও পারবেন না। ও, কোনো অসুবিধা হবে না। আচ্ছা, তাহলে আমি খাবার এনে দিচ্ছি, আপনি বরং খেতে থাকুন। খাবার এনে দিলে খেতে থাকে, কিন্তু হাতে অনেক ব্যথা, সেই জন্য ঠিকভাবে চামচ দিতে পারছে না। স্যার, আপনি যদি কিছু মনে না করেন একটা কথা বলবো কি? কি কথা বলুন? আপনার হাতে তো সমস্যা, সেই জন্য আমি একটা মেয়ে স্টাফ এনে দিচ্ছি, ওই আপনাকে খাইয়ে দিতে সাহায্য করবে। এখানে এতগুলো মানুষ? আপনি আমার রুমে আসুন, এখানেই খেয়ে নেবেন। এই, কে কোথায় আছো? নতুন করে আবার খাবার নিয়ে আমার রুমে পাঠিয়ে দাও। স্যার, আপনি তাহলে আমার সাথে চলুন। আকাশ ওনার সাথে কেবিনে আসে। কেবিনে বসে আছে, ততক্ষণে একটা মেয়ে আসে। মেয়েটি দেখতে সুন্দর, লম্বাও আছে। এইদিকে মেয়েটিও আকাশের দিকে তাকিয়ে আছে। তোমাকে যে জন্য ডাকা হয়েছে। জি স্যার, বলুন আমাকে কি করতে হবে? দেখো, এটা তোমার কাজের বাইরে, কিন্তু কি করব, উনি আমার একজন স্পেশাল গেস্ট। ওনার হাতে সমস্যা হওয়ার কারণে খেতে পারছে না, তাই তুমি যদি ওনাকে খাইয়ে দিতে সাহায্য করো
তাহলে উনি খাবারটা খেতে পারবে। জি স্যার, আমি অবশ্যই খাইয়ে দেব। আমি আপনাকে বলেছিলাম যদি কেউ নিজের হাতে খেতে না পারে বা অসুস্থ, এরপর ব্যক্তিকে সেবা কিছুটা করা যায়, কিন্তু কোনো সুস্থ ব্যক্তিকে এরকমভাবে সেবা তো আমি দেই না। যেহেতু আপনি অসুস্থ তাই খাইয়ে দেব। তাহলে স্যার খাবারগুলো দিন। এইদিকে মেয়েটি আকাশকে খাইয়ে দিতে থাকে, অন্যদিকে ম্যানেজার এর আগেই রুম থেকে বের হয়ে আসে। এইদিকে ইরা কি ভেবে নিচে এলো, এসে ক্যান্টিনে খুঁজতে থাকে কিন্তু তাও পাচ্ছে না। সেজন্য ম্যাম, আপনি কি কাউকে খুঁজছেন? এখানে হাতে আঘাত বলতে ব্যান্ডেজ করার কেউ কি এসেছিল? 20 মিনিট আগে একজন লোক এসেছিল, পরে ম্যানেজার ওনাকে সাথে করে নিয়ে ওনার কেবিনে যায়। আসলে উনি ওনার হাতে ব্যথার জন্য খেতে পাচ্ছে না, সেজন্য ম্যানেজার ওনার কেবিনে নিয়ে যায়। কেবিনে কেন? কেবিনটা কোন দিকে? লোকটা ক্যাবিনের ঠিকানা দেয়, সেজন্য ইরাও চলে আসে ওখানে। ইরা আস্তে আস্তে আকাশের খাওয়া প্রায় শেষ হয়ে আসে। খাবারের শেষটুকু দিতেই ইরা রুমে এসে তা দেখে ফেলে। ইরাকে রুমে এইভাবে দেখে মেয়েটি একটু অবাক হয়, সাথে আকাশ নিজেও। বাহ, তাহলে এখানে এসে খাবার খাওয়া হচ্ছে, তাও অন্য একটা মেয়ের হাতে। নিজের হাতে না খেতে পারলে অন্য কারো সাহায্য তো নিতেই হবে। তাই বলে আমাকে না বলে? আমি খেয়েছি কিনা যারা এতটুকু জানার আগ্রহ ছিল না, সেখানে তাকে আর কি বলবো। খাবার শেষ হয়ে গেলে চলে আসবেন, আমি ঘুমাবো। পরে না হয় লাইট জ্বালিয়ে ঘুম নষ্ট করতে চায় না। কথাগুলো বলেই ইরা চলে যায়। এইদিকে আকাশকে খাওয়ানো শেষ হলে মেয়েটি হাত ধুয়ে নেয়। আকাশ ততক্ষণে পানি খেয়ে নেয়। স্যার, উনি কে ছিল? আমার বউ। তাহলে উনি এরকম বলল কেন? আপনিও এরকম বললেন যে? আকাশ এরপর সংক্ষিপ্তভাবে মেয়েটিকে কিছু কথা বলে। সেটা শুনে মেয়েটির আর বুঝতে বাকি রইল না। তাহলে তো আপনার হাত ভালো হওয়ার পর্যন্ত আপনাকে খাইয়ে দিতে হবে। আমি তো প্রতিদিন এখানে আসতে পারবো না। সমস্যা নেই, আমি আপনার রুমে এসে আপনাকে খাইয়ে দেব। আজকে তাহলে উঠি। এই নাও, কিছু ডলার রাখো। লাগবে না স্যার, অসুস্থ মানুষের সেবা করাটাই বড় কথা। তাছাড়া যে ডলার আমাকে দিতে চাচ্ছেন তা দিয়ে আপনি আপনার চিকিৎসা করান, এটাই ভালো হবে। তাহলে চলি স্যার। মেয়েটির কথায় আকাশ মুগ্ধ হয়, সেজন্য ম্যানেজারকে ডেকে কিছু কথা বলে। আপনি যখন বলছেন আমি অবশ্যই ব্যবস্থা করব। আমি রুমে গেলাম। ওখান থেকে রুমে চলে আসে, এসে সোফায় শুয়ে পড়ে। কিন্তু এরা একবারও বিছানায় ঘুমাতে বলেনি। হাতের খারাপ অবস্থা নিয়ে পরে বারান্দায় এসে ঘুমিয়ে পড়ে। রাত 8টা বাজে। অনেক ব্যথা হচ্ছিল হাতে। আসলে রাতে মলম আর ওষুধ খেতে ভুলে গিয়েছিল। সেজন্য ঘুম থেকে উঠে টেবিলের ওপর থেকে ওষুধ খুঁজতে থাকে। তখন অন্ধকারের জন্য টেবিল থেকে গ্লাস পড়ে যায়, এতে ইরার ঘুম ভেঙে যায়। কে এখানে? এই তো আমি। ও তুই? তা চোরের মধ্যে এখানে কেন আসলি? আমার সুযোগ নিতে? হয়েছে কি তা বলতে হবে না। তুই কি ভেবেছিস তুই এত রাতে আমার সুযোগ নেওয়ার জন্য আসবি আর আমি চুপচাপ থাকবো? তুই ভাবলি কি করে? আমার হাতে অনেক ব্যথা, ওষুধের মলম দেওয়ার জন্য এসেছি। এটা তাহলে বাহানা ছিল। ভালোই তুই কথা শিখেছিস। তাই এসেছিস যখন, তখনকার মতো বিদায় হয় এখান থেকে। কি আর করবে, লাইট জ্বালিয়ে ওষুধ খেয়ে নেয়। হাতের কাটা জায়গা মলম লাগিয়ে দেয়। মলম লাগিয়ে চলে যেতে চাইবে বারান্দায় ঘুমানোর জন্য, তখনই ইরা ডাক দেয়। ওই শোন, তোকে তো আমি সোফায় ঘুমাতে বলেছিলাম, তুই তাহলে বারান্দায় কেন গেলি? হাত কাটা তো, সোফায় ঘুমোতে সমস্যা হচ্ছে, সেজন্য বারান্দায় গেলাম। ও আচ্ছা, একটা কাজ কর। কি কাজ? বিছানায় এসে ঘুমা। তবে একটা কথা, যদি কোনো সুযোগ নেওয়ার চেষ্টা করেছিস তো আমি কাটা হাত না আরও কেটে দেবো। কথাটা মাথায় ঢুকিয়ে রাখ। ঠিক আছে। বারান্দায় এসে শুয়ে পড়ে। মাঝখানে একটা কোলবালিশ আর ওরা দুইজন দুইটা সাইডে শুয়ে আছে। সকালবেলায় আকাশ ওর বুকের উপরে ভারী কিছু অনুভব করে। তাকিয়ে দেখে ইরা আকাশের বুকে মাথা রেখে ওকে জড়িয়ে ধরে শুয়ে আছে। এটা দেখে আকাশ তো ভয়ে প্রায় শেষ, কিন্তু তখনই লক্ষ্য করে। কি ব্যাপার, আমি তো আমার সাইডেই আছি, তাহলে কি এরা ওই সাইড থেকে এই সাইডে চলে এসছে? কিন্তু আমি যদি এখন ঘুম থেকে উঠাই, আমার তো নিস্তার নেই। তার চেয়ে বরং আমি শুয়ে থাকি, আর ঘুম ভাঙলে ও নিচে উঠে যাবে। আমি উঠাতে এসে বিপদে পড়তে পারবো না। সকাল 8:30। ইরার ঘুম ভেঙে আকাশকে এভাবে জড়িয়ে ধরে আছে, এইটা দেখার পরে অনেক রাগ হয় ইরার। তখন আকাশকে কিছু বলতে যাবে, তখনই খেয়াল করে ইরা নিজে আকাশের সাইডে চলে এসেছে। তাই কোনো কথা বলেনি। ইরা আস্তে আস্তে উঠে যায় আর ওয়াশরুমে চলে আসে। এইদিকে আকাশও চোখ মেলে বিছানা থেকে ওঠে। তখন দরজায় কেউ টোকা দেয়। দরজা খুলে দেখে
গতকাল রাতে যে মেয়েটি দাঁড়িয়ে আছে দরজার বাহিরে। কি ব্যাপার, আপনি এখানে কেন? আপনার জন্য নাস্তা দিয়ে এলাম। আপনি তো একা একা খেতে পারবেন না, সেই জন্য নাস্তা নিয়ে এলাম। কিন্তু আমি তো এখনো ফ্রেশই হলাম না। একা একা তো ফ্রেশ হতে সমস্যা হবে, চলুন আমি আপনাকে সাহায্য করতেছি। না থাক, এটা আবার বেশি হয়ে যাবে। খাইয়ে দিচ্ছি না, এটা অনেক, এর বেশি করা ঠিক হবে না। এদিকে এরা তো ওয়াশরুমের ভেতরে ওদের সব কথা শুনতে থাকে। কি ব্যাপার, তুমি কে আর এই রুমে কি করছো? আমি তো স্যার খাইয়ে দিতে এসেছি। তুমি তো গতকাল রাতে সেই মেয়েটি। জি ম্যাম, কিন্তু স্যার তো ফ্রেশ হয়নি, একা একা ফ্রেশ হতে পারবে না মনে হচ্ছে, তাই আমি ওনাকে সাহায্য করব বলতেছি, কিন্তু স্যার তো রাজি হচ্ছে না। এই তোমার কি লজ্জা করে না? লজ্জা কেন করবে? ছেলের বউয়ের সামনে দাঁড়িয়ে তাকে তুমি ওয়াশরুমে নিয়ে এসে ফ্রেশ হতে সাহায্য করবে, এটা কিরকম কথা? আপনি ওনার কোন দিক দিয়ে বউ হচ্ছেন? আপনার স্বামীর হাতে সমস্যার জন্য খেতে পারছে না, সেখানে আপনি ওনাকে খাইয়ে দেবেন, তা করেছেন না। ওনার হাতে সমস্যা, সেখানেও আপনি কি না ওনাকে সাহায্য করবেন তাও করেছেন না, তাহলে সেখানে আমাকে তো আসতেই হবে। কথাগুলো ইরার মনে অনেকটাই লাগলো, কিন্তু তাও কিছু বলল না। মেয়েটা আকাশকে ঝাপটে ধরে ওয়াশরুমে নিয়ে যায়। এটা দেখে ইরার মতো মোটেও সহ্য হচ্ছে না। কিছুক্ষণ পরে আবার ঝাপটে ধরে বের করে আনে। এতে ইরা তো জলে অবস্থা খারাপ, যতই অবহেলা করুক, কিন্তু পরনারী এসে তার স্বামীকে নিয়ে এরকম করবে, এটা তো মেনে নেওয়ার মতো না। স্যার, আপনাকে পোশাক পরিয়ে দেব কি? তা আমি একাই পারবো। তাহলে খাইয়ে দাও, আজকের দিনটা গেলেই ব্যথা কমে যাবে। এখন আমার সামনে খাওয়াতে লজ্জা হচ্ছে না, তাই না? আপনি বরং বারান্দায় যান, আমি ওনাকে খাইয়ে দিলে খাওয়া শেষ হলে তখন না হয় আসবেন। ওই মেয়ে, তুমি কি জানো আমি কে? হ্যাঁ জানি। সবাই যখন জানে, তাহলে কোন সাহসে এলে এখানে? এখানে আসতে সাহস লাগে না, বিবেক বুদ্ধি থাকতে হয়। কি বোঝাতে চাও, স্পষ্ট করে বলো। আপনি ওনার স্ত্রী হয়েও ওনার সাথে এরকম ব্যবহার করেছেন। উনি অসুস্থ, কোথায় ওনার দেখাশোনা করবেন, কিন্তু আপনি তা না করে উল্টো ওনার সাথে খারাপ ব্যবহার করেছেন। আপনি তো স্ত্রী জাতির কলঙ্ক। কথাটা শুনে ইরা রাগ হয়, সেজন্য মেয়েটিকে থাপ্পড় দিতে যাবে, আকাশ হাতটা ধরে ফেলে। এতে ইরা অবাক হয়। তোমার কোনো অধিকার নেই ওকে থাপ্পড় দেওয়ার। যে কাজগুলো তোমার করার কথা, সে কাজগুলো এখন অন্য মেয়েকে করতে হচ্ছে। সেখানে তোমার কথা শোনা ছাড়া আর কোনো কিছুতে বলার নেই। বাহ, দুজনে তাহলে এক হয়ে গিয়েছো, ভালোই তো। তোমরা থাকো, আমি নিজেই চলে গেলাম এখান থেকে। এইদিকে ইরা বের হয়ে তানু আর ভ্রিমুর কাছে যায়। এইদিকে মেয়েটি আকাশকে খাইয়ে দিতে থাকে, সাথে গল্প করতে থাকে। স্যার, উনি আপনার কেমন বউ, আপনার কোনো খেয়ালই রাখে না। সে অনেক কথা, ওইগুলো শুনে কাজ নেই তোমার। তা আপনি রুমেই থাকবেন নাকি কোথাও বের হবেন? আমি বের হব। কিন্তু একা একা বের হবেন কি করে এই অবস্থায়? ম্যামকে বলি, উনি তাহলে আপনাকে নিয়ে যাবে। ও যাবে না, শুধু শুধু ওকে বলে কাজ নেই। আমার হোটেলে কাজ না থাকলে আমি আপনার সাথে যেতে পারতাম। তাহলে চলো আমার সাথে। কিন্তু ম্যানেজার স্যার কি যেতে দিবে? আমি ওকে কল দিয়ে বলতেছি, তুমি রেডি হয়ে আসো। সত্যি আমাকে নেবেন? নিব, আর তোমার সাথে বাইরে গল্প করতে থাকবো। 20 মিনিট সময় দিন, আমি রেডি হয়ে আসতেছি। এইদিকে ইরা, তানু আর রিমু ওরা বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পরে মেয়েটি আসে, তবে একটা শাড়ি পরে। মেয়েটির চেহারা অনেক মায়াবী ছিল, কিন্তু আকাশ তো এখন বিবাহিত, সেজন্য কোনো কিছু আর বলেনি। স্যার কেমন দেখাচ্ছে আমাকে? সত্যি বলতে তোমাকে অনেক সুন্দর লাগছে। তোমাকে যে হোটেল ইউনিফর্মের বাইরে এতটা সুন্দর লাগে তা আমি আগে জানতাম না। আচ্ছা যাই হোক, আমি যতদিন আছি এখানে ততদিন তুমি আমার সাথে ঘুরতে বের হবে, আমি ম্যানেজারকে বলে দিয়েছি। কিন্তু আপনার বউ যদি কিছু বলে? ও তো আমাকে ভালোবাসা তো দূরের কথা, আমার খেয়ালও রাখে না, সেজন্য আমি ওকে নিয়ে ভাবি না। ঠিক আছে, কিন্তু ম্যানেজার স্যার আপনার কি হয়? কেন বলো তো? আজ পর্যন্ত আমি দেখিনি উনি ওনার কোনো হোটেলে স্টাফদের এভাবে কোনো গেস্টের জন্য এত কিছু করতে। আচ্ছা এখন বাইরে চলো। এরপর ওরা নিচে নামে। নিচে এসে আকাশ মেয়েটির হাতে একটা চাবি হাতে দেয়। এটা তো ম্যানেজারের গাড়ির চাবি, আপনার কাছে কেন? আমি যতদিন আছি এই গাড়ি ইউজ করবে। আর উনি কি করবে? তা নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি গাড়ি চালাতে থাকো। তা কোথায় যাব আমরা? আশেপাশে কোনো পাহাড় কি আছে? জি স্যার আছে। ওখানে চলো তাহলে। এরা তো পাহাড় দেখতে যায়, কিন্তু ইরা আর বাকিরা তো কিছুই চিনে না। ওনারা কোথায় যাবে, কি করবে, কোনো কিছুই বুঝে উঠতে পারছে না, সেজন্য ওরা আশেপাশে ঘুরতে থাকে।
এইদিকে ওরা পাহাড়ে এসে উপরে উঠতে থাকে, উপরে এসে বসে পড়ে। আচ্ছা, তোমার বাবা মা কি কেউ নেই? না স্যার, আমি একাই থাকি, পরিবার বলতে কেউ নেই। এই জবটা করে নিজের খরচ চালাই। আমি যদি তোমাকে একটা কথা বলি, সেটা কি রাখবে? কি কথা? তুমি এই জব ছেড়ে দিয়ে আমার দেশে চলো। ওখানে আমার বন্ধুকে বিয়ে করে নিজের জীবনটাকে গুছিয়ে নাও। আর যদি এখানে তোমার পছন্দের কোনো মানুষ থেকে থাকে, তাহলে আমি এই নিয়ে আর কিছু বলবো না। আমার পছন্দের কোনো মানুষ নেই, কিন্তু আপনার বন্ধু দেখতে কেমন, কি করে, আমাকে কি বললেই বিয়ে করবে? ওর পরিবারে বাবা মা আছে, তাদের একমাত্র ছেলে। বাবা বিজনেস করে, আর বন্ধু কি করে তা গোপন থাকলো। তবে এইটুকু বলতে পারি, তুমি সুখী হবে। আমি তোমাকে আমার বোনের মতো দেখি, সেজন্য আমি কখনো চাইবো না তোমাকে খারাপ কোনো ছেলের হাতে তুলে দিতে। বুঝতে পারছি, কিন্তু আপনার বন্ধুকে কি দেখা যাবে? তাছাড়া আমার পরিচয় জানতে চাইলে তখন কি বলবেন? যদি তোমার পরিচয় জানতে চায়, আমি ওকে বলে দেব তুমি আমার ছোট বোন হও। দেখবে ও আর একটা কথা বলবে না, তোমাকে আপন করে নেবে। কিন্তু তাও ভয় হচ্ছে। যদি তুমি চাও, আমি ওকে এখানে আসতে বলবো। কয়েকটা দিন ওর সাথে মেশো। যদি তোমার ভালো মনে হয়, তাহলে আমাকে জানাবে। ঠিক আছে, তাই করুন তাহলে। এইদিকে আকাশের বন্ধু কে হতে পারে তা হয়তো আপনারা ভাবছেন। চিন্তা করবেন না, কালকেই আপনারা তা জানতে পারবেন। এইদিকে আরও অনেক কিছু নিয়ে কথা বলতে থাকে। বিকেলবেলায় কিছু ছেলে আসে আকাশের সামনে। হ্যাঁ, কিন্তু তোমরা তো এটা বলার জন্য এসছো নাকি আরও কিছু বলার আছে? আপনারা এরকম করতেছেন কেন? আমি নীলিমা, আমার ভাই হয়। এসেছি তো কি হয়েছে? তোদের মতো স্টপ ছেলেদের জন্য মেয়েরা এখানে আসে না। ছেলেটি কথাটা শুনেই নীলিমাকে থাপ্পড় দিতে যাবে, আকাশ আবারও হাত ধরে ফেলে, তাও কাটা হাতে। আকাশ কোমর থেকে এক হাত দিয়ে পিস্তল বের করে ছেলেগুলোর দিকে ধরে রাখে। যদি আর একটা কথা তোদের মুখ দিয়ে বের হয়, তাহলে ওখানে তোদের মেরে পাহাড় থেকে ফেলে দেব। কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে রাখ। পিস্তল দেখে ওরা ভয়ে ওখান থেকে চলে যায়। এদিকে নীলিমা ও অনেকটা ভয় পেয়ে আছে। তোমাকে ভয় পেতে হবে না, এদের মতো কিছু ছেলের জন্য এগুলো মাঝে মধ্যে রাখতে হয়। সেটা না হয় বুঝলাম, কিন্তু যদি পুলিশ তা দেখে ফেলে? কোনো কিছুই হবে না, তা নিয়ে টেনশন করো না। এ কি, হাত দিয়ে তো রক্ত পড়তেছে। ও কিছু হবে না। কি বলেন? এতটা রক্ত পড়তেছে আর বলছেন কিছুই হবে না? বলতেছি। এইদিকে ওরা ঘুরতে থাকে, তবে আকাশ রক্ত পড়া জায়গাটা বেঁধে রাখে। বিকেলে ওরা নিচে নামে, তখন হাতে ড্রেসিং করার জন্য শার্ট খুলে নেয়। তখন নীলিমা খেয়াল করে আকাশের শরীরে মোটামুটি কিছু দাগ তো আছে কাটা ছেঁড়ার। এইগুলো কিসের দাগ? অনেক মারামারি করি তো, সেজন্য এরকম হয়েছে। কি দরকার মারামারি করার? সে সময় বিষয় বাদ দাও, আগে বলো তোমার জন্য যাকে সিলেক্ট করেছে তাকে কি আসতে বলবো? বলেন। এইদিকে আকাশ কল দিয়ে বলে দেয়। কল পেয়ে আকাশের বন্ধু আসার জন্য তৈরি হয়ে নেয়। রাতে ওরা বাসায় আসে, তখন ইরা ওদের দুজনকে একসাথে আসতে দেখে। আজকে ভালোই কেটেছে দিন তাহলে। ভালো কাটানোর জন্য তো গেলাম। তা তো দেখতেই পাচ্ছি। রাতের খাবার খেয়েছেন তো নাকি এখনো বাকি আছে? আমার খাওয়া শেষ, এখন ঘুমাবো। আর আমি চাই না আমি ঘুমানোর সময় কেউ লাইট জ্বালিয়ে আমাকে বিরক্ত করুক। তাহলে একটা কাজ করো, ম্যানেজারের কেবিনে চলো, ওখানে খাইয়ে দেই। ওখানে কেন? এখানে যদি না খেতে দেন তাহলে ওনাকে কোথাও তো এসে খেতে হবে। তার উপর আজকে আবার হাতে বেশি ব্যথা পেয়েছে। ঠিক আছে, কোথাও যেতে হবে না, এখানে কেন? যদিও নীলিমা জানে ইরা এরকম কোনো কথাই বলবে, কেননা এরকম কোনো কথা যে বলবে এটাই কিন্তু স্বাভাবিক ব্যাপার। কিছুক্ষণ পর নীলিমা আকাশকে খাইয়ে দিয়ে চলে যায়। নীলিমা যতক্ষণ খাইয়ে দিচ্ছিল, ইরা আর চোখে বারবার তাকাচ্ছিল ওদের দিকে, যা আকাশ নীলিমা ওরা দুজনেই খেয়াল করে বারবার। রাতে যখন ঘুমাতে যাবে তখন। আচ্ছা ভালো কথা, তোমার হাত কাটলো কি করে? যেভাবে হোক কেটেছে। বেশি কথা না বলে শুয়ে পড়ে বিছানায়। যতদিন হাত ভালো না হবে ততদিন খাটেই ঘুমাবে, কথাটা যেন মাথায় থাকে। থাকবে মনে। রাতে তো ঘুমাই। সকালবেলায় নীলিমা আকাশের রুমে নাস্তা নিয়ে আসে। তখন নীলিমার পাশে একটা ছেলে দাঁড়িয়েছিল। নীলিমা যেহেতু চিনে না, সেই জন্য আর কথা বলেনি। এইদিকে আকাশকে কল দিয়ে আকাশ দরজা খুলে দিয়ে তাকিয়ে আছে ওদের দুজনকে দেখে। কি ব্যাপার, দুজনেই একই সাথে? কে উনি? উনি কে ভাইয়া? নীলিমা, ও হচ্ছে আমার বন্ধু আবির, যার কথা তোমাকে বলেছিলাম আমি। আর আবির, তোকে নতুন করে আর কোনো কিছু বলে দিতে হবে না তো?
কিছু বলতে হবে না, আমি সবটা বুঝে গেছি। উনি কি তোমার বন্ধু? কেন, পছন্দ হয় না বুঝি? অনেক পছন্দ হয়েছে, এখন চলো খাইয়ে দেই। ঠিক আছে। কিন্তু তোমার বন্ধুর সামনে খাইয়ে দিলে উনি রাগ করবেন না তো? তুমি যদি বিয়ের আগে তো দূরের কথা, যদি বিয়ের পরও তুমি কখনো আকাশের সাথে একই খাটে শুয়ে থাকো, বিশ্বাস করো আমি তোমাকে 1% সন্দেহ তো দূরের কথা, তোমাকে জিজ্ঞেসও করবো না। সত্যি বলছেন তো? সত্যি বলছি, কারণ আমি জানি আকাশ কেমন, সেজন্য আমি এই নিয়ে ভাবি না। আকাশ আমাকে বলেছে তোমাকে বিয়ে করার জন্য, আর আমি আমার পরিবার আকাশের এক কথায় রাজি। আমি আমার নামটাও জানি না, নাই তোমাকে দেখেছি, তাও রাজি হয়ে গেলাম। শুধু তুমি দেখতে চেয়েছিলে বলে আমি এখানে এসেছি। এখন কথা অফ কর, আমি খেয়ে নেই, তারপর আমরা বের হব একসাথে। কেন, ভাবি কি যাবে না আমাদের সাথে? ও যাবে না। আচ্ছা শোন, আমরা আর 3 দিন থাকবো। তুই নীলিমার থেকে ওর পাসপোর্ট নিয়ে টিকিটের ব্যবস্থা কর, আমরা একসাথে সবাই চলে যাব। আর আমি ম্যানেজারের সাথে কথা বলে নিয়েছি, আমরা যেদিন যাব তুমিও সেদিন আমাদের সাথে যাবে। ঠিক আছে। এইদিকে ওরা 3জন আর ওরা 3জন আলাদাভাবে ঘুরতে থাকে। পরের দিন রাতের বেলায় নীলিমা, তুমি এখানেই থাকো, আমি একটু বের হব। কোথায় যাবে তুমি? কিছু কাজ আছে, আজকের কাজটা শেষ করে আমরা কালকে রওনা দিব। ঠিক আছে, আমি সবকিছু ঘুরিয়ে নিব তাহলে। এইদিকে আবির বের হয়ে চলে আসে একের সাথে দেখা করার জন্য, কেননা একে এসেছিল এখানে একটা মিশন করার জন্য। আজকে সে মিশনটাই করবে। কি ব্যাপার, এত লেট হলো কেন? ওই বাসা থেকে বের হতে একটু সময় তো লাগবেই। তা তো বুঝলাম, এখন তৈরি হয়ে নাও, বের হবো আমরা। লিস্ট অনুযায়ী সবকিছু নিতে হবে তো? সবই লাগবে, এখন থেকেই তৈরি হয়ে নাও। নিচে গাড়ি রাখা আছে, ওটাতে করেই আমরা রওনা দিব। আচ্ছা, আমি নিয়ে নিচ্ছি। এরপর ওরা বেরিয়ে পড়ে একটা দ্বীপে। আসলে ওই দ্বীপের কাছে ওরা এসে নামে। আমি কি তোমাকে গার্ড করব? সেটাই করো, তবে সাবধান, ওরা কিন্তু একটু বেশি ভয়ঙ্কর। জানি, চলো তাহলে। এরপর ওরা সামনের দিকে যেতে থাকে, কিন্তু ওরা ওই দ্বীপে কোনোভাবেই কোনো কিছু খুঁজে পাচ্ছে না। সেজন্য কি ব্যাপার, কোনো বাড়ি তো দেখলাম না। তোমাকে কিছু গ্যাজেট আনতে বলেছিলাম, নিয়ে এসছো? এই নিন গ্যাজেটগুলো। এরপর আবিরা নিজেও পড়ে নেয়। এবার ওরা সবকিছু পুরো এক্সরে মতো দেখতে থাকে। ওরে আল্লাহ, কি হচ্ছে আবির? পিছনে ফিরে তাকান, তাহলে বুঝতে পারবেন। কি আছে পেছনে? তাকিয়ে দেখুন, তাহলে বুঝতে পারবেন। একে পেছনে তাকিয়ে মাটির নিচে একটা বাড়ি দেখতে পায়, সাথে কিছু লোক ছিল, তার সাথে আরো একটা কিছু ওরা দেখতে পায়। এটাও কি সম্ভব? ওদের কাছে রকেট আসলো কি করে? আমি তো নিজেই জানি না। এখন আমাদের খুব সাবধানে করতে হবে যা করার। ওরা কিন্তু এমনভাবে আছে, কোনো কিছু হলে ওরা মনে হয় রকেট ছেড়ে দিতে পারে। কিন্তু আমাদের এখন কি করতে হবে? প্রথমত এখানে একটা এসি রুম আছে, ওখানে কেমিক্যালটা শুধু ঢেলে দিলেই হবে। এখানে কিসের কেমিক্যাল আছে? তোমাকে যা বলেছি তাই করো। কিন্তু ওখানে যাব কি করে? ওই যে ঝোপ দেখতে পাচ্ছ, ওই ঝোপের ভিতরে এসির ঢাকনা আছে, ওখানে কেমিক্যাল পাইপ কেটে ওখানে ঢেলে দাও। ঠিক আছে, দিচ্ছি। তাই করো। একে কথা মতো আবির তাই করতে থাকে। এরপর ওরা অপেক্ষা করতে থাকে, সাথে করে কিছু খাবার এনেছে তাও খেতে থাকে। তখন ওরা খেয়াল করে ওখানে আরো কিছু মানুষ এসেছে, কিন্তু ওরা কোন রাস্তা দিয়ে এলো তা আবির বুঝতে পারছে না। এখন কি হবে? ভেতরে থাকে ওরা এখন অজ্ঞান হয়নি, এতে ভালোই হয়েছে, বাকিরা সন্দেহ করবে না। এবার ওরা অজ্ঞান হতে হতে নতুন ওরাও ওদের মতো বেহুশ হয়ে যাবে। তাহলে অপেক্ষা করতে থাকি। 10 মিনিটের ভেতরে ওখানে সবাই বেহুশ হয়ে যায়। তখন আবির কাউকে কল দিয়ে একটা হেলিকপ্টার আসতে বলে। ততক্ষণে আবির আর একে একটা বোমা ব্লাস্ট করে ভিতরে ঢুকে পড়ে, মুখে মাস্ক দিয়ে। একটু পরে ওরা তো বেহুশ আছে। এখন যত তাড়াতাড়ি করে পারো এদের উপরে তোলো, আর আমি রকেটটাকে এখান থেকে সরিয়ে নিচ্ছি। ওরা তো এখানে থাকবে না, তাহলে আর নতুন করে রকেট সরানোর কি দরকার? দরকার আছে, এটা যদি অন্য কোথাও অ্যাক্টিভ করা থাকে তাহলে ওখান থেকে এটা মিসাইল লঞ্চ করে ফেলতে পারবে। কি বলেন, এটাও সম্ভব? সের জন্য তোমাকে যে কাজটা দিয়েছে সেই কাজটা করো। আচ্ছা, করতেছি।
কিছুক্ষণের মধ্যে হেলিকপ্টার আসে, ওখানে সবগুলো লোককে উঠিয়ে দেওয়া হয়। কারোর এখনও হুঁশ ফেরেনি, কিন্তু ওদের হুঁশ ফেরতে ফেরতে ওরা যে কোনো জায়গায় এসে পৌঁছাবে তা ওরা কেউ বলতে পারবে না। এইদিকে সাথে করে মিসাইলও পাঠিয়ে দেয়। এই মিশনটা এত সহজ হবে ভাবতেও পারিনি। এসি ছিল বলে সহজ হয়েছে। তার মানে যদি এসি না থাকতো তাহলে কঠিন হতো। অনেক কঠিন হতো। এই যে বোমা ব্লাস্ট করে ভিতরে ঢুকতে হতো, এতে ওরা গুলি করতো, আমাদেরও ওদের মারতে হতো। এই কত কি ঝামেলা হতো, বুঝতে পেরেছ? বুঝতে পারলাম। এবার চলো, আমরা যে পথে এসছি সে পথে চলে যাই। তুমি দেশে ফিরে যেতে পারো। তুমি কখন ফিরবে? হয়তো লেট হবে। আচ্ছা, চলি তাহলে। এইদিকে আবির চলে আসে। আপনাদের তো বলতেই ভুলে গেছি, আকাশের বন্ধু আবিরই। কিন্তু এই ব্যক্তি যাকে নিয়ে এতক্ষণ মিশনটা করলো, শুধু আকাশ আর একে আলাদা নাকি একই ব্যক্তি তা এখন বলা অনেক মুশকিল হবে। কেননা গল্পের মোড় কোন দিকে যাচ্ছে তা বলাই অনেক মুশকিল হয়ে দাঁড়াবে। রাতে আবির হোটেলে ফিরে, কিন্তু কখন ফিরে তা তো জানে না। সকালবেলায় ওরা সবাই রেডি হয়ে নেয়, একসাথে বের হয়। তখন এই মেয়েটি আর ছেলেটি কে? আমি তো ওনাদের আগে দেখিনি। আপনাদের পরিচয় কি একটু বলবেন? আমি আকাশের বন্ধু, আর ও নীলিমা, আমার হবু বউ। নাম তো সুন্দর, কিন্তু হবু বউকে নিয়ে কেউ হানিমুনে আসে এই প্রথম নিজের চোখে দেখেছি। নীলিমা ভালো করে জানে ওরা এরকম হাসি ঠাট্টা করবে, তাও চুপ করেছিল। এইদিকে আকাশও ওদের ইশারা করে ব্যাপারটা ইঙ্গিত করে বোঝায়। আচ্ছা, বাকি আলাপ পরেও করা যাবে, এখন তাহলে যাওয়া যাক। সেটাই ভালো হবে। এরপর ওরা আলাদা গাড়ি নিয়ে চলে আসে এয়ারপোর্টে প্লেনে এসে বসে। ওখানে বাকি গল্প করতে থাকে। গল্প করার সময়ে ওরা নানাভাবে আকাশ, আবির আর নীলিমাকে অনেক বোঝায়, অনেক কথাই শোনাচ্ছে। কিন্তু আকাশ আবিরকে চুপ থাকতে বলে, কেননা নীলিমা তো জানে ওরা কেমন, সেজন্য কিছু বলছে না। গল্প করতে করতে ওরা নিজের দেশে এসে পৌঁছায়। এয়ারপোর্ট থেকে বের হয়ে এরা, তুমি তোমার বান্ধবীদের সাথে যাও, আমি আবিরের সাথে ওদের বাসায় যাব নীলিমাকে নিয়ে। বাবা মাকে আমি বলে দেবো, ওনারা আর কিছু জিজ্ঞেস করবে না এতে। আমি ওদের সাথেই যাব, কিন্তু বাবা মা জিজ্ঞেস করলে আমি কোনো উত্তর দিতে পারবো না। ওই চল তোরা। এরপর ওরা তিনজন চলে যায়। এইদিকে আবিরের বাবা ওদের জন্য গাড়ি পাঠায়। তা দেখে, তার ভাড়া কত হবে? কিসের ভাড়া? এই যে এত দামি গাড়িতে করে এলে ভাড়া তো বেশি লাগবেই, তার চেয়ে একটা ট্যাক্সি করে গেলেই তো ভালো হয়। আরে এই গাড়িটা ওদেরই। কি বলেন ভাইয়া? বাকি কথা পরে বলবো, এখন চলো তো, বাসায় এসে ওর বাবা মার সাথে বাকি কথা বলে ফেলতে হবে। তাহলে যাওয়া যাক। ঠিক আছে, চলেন। এরপর ওরা চলে আসে আবিরদের বাড়িতে। নীলিমা তো বাড়ি থেকে অবাক হয়, কেননা বাড়িটা অনেক সুন্দর আর কিছুটা বড়ও আছে। এরপর ওরা ভিতরে আসে। ভিতরে আবিরের বাবা মা দুজনেই দাঁড়িয়ে আছে নীলিমাকে বরণ করে নেয়ার জন্য। বাহ, দেখি তো আমার বৌমা কেমন। শুধু কি তুমি একাই দেখবে, আমাকেও দেখার সুযোগ দিবে? কথাটা শুনে নীলিমা একটু বেশি লজ্জা পায়। বউ পেয়ে আমাকেই তো ভুলে গেলে। তোর সাথে আকাশ কি আসেনি? এই তো আঙ্কেল, আমি এখানে ওদের ব্যাগগুলো আনছিলাম। তুমি কেন কষ্ট করে আনতে গেলে? বাসায় লোক আছে, ওরা আনতে পারতো। না আঙ্কেল, থাক, তা আপনাদের দুজনের সাথে আমার কথা আছে। কথা পরেও শোনা যাবে, আগে ওরা ফ্রেশ হয়ে নিক। তুইও ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিব। ঠিক আছে, তবে আমি বেশিক্ষণ থাকতে পারবো না, ওখানে আবার ফিরতে হবে আমাকে। আচ্ছা, এখন ফ্রেশ হয়ে আয়। নীলিমা, তুমি তাহলে আমার রুমে আসো। বৌমা, আমার সাথে আমার রুমে যাব। আবিরের আব্বা যতদিন না আবির আর নীলিমার বিয়ে হচ্ছে ততদিন তুমি আর আবির একসাথে ঘুমাবে। তুমি যা বলবে তাই হবে। এরপর এরা তো ফ্রেশ হতে চলে যায়। অন্যদিকে এরা বাসায় ফেরার পরে, কিরে, আসতে কোনো অসুবিধা হয়নি তো? না আম্মু, কিন্তু এই ব্যাগগুলো আমাকেই টেনে আনতে হয়েছে। আকাশ কল দিয়ে বলল আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে। এতে আমি কি করব? তোকে কিছু করতে হবে না, তুই ফ্রেশ হয়ে আয়, আমি তোর জন্য খাবার দিচ্ছি। ঠিক আছে। তো বাবা কোথায়? বাবাকে তো কোথাও দেখছি না আমি। তোর বাবা তো অফিসে আছে। ঠিক আছে, গেলাম আমি। এরা ফ্রেশ হতে চলে যায়। এইদিকে আবিরের পরিবার আর আকাশ নীলিমা খেতে বসে।
লজ্জা পেও না তুমি। নিজের পছন্দের কোনো কিছু থাকলে খেয়ে নাও। আমি তো তোমার পছন্দ জানি না, তাও যা কিছু করেছি, কিছু আছে তাই রান্না করেছি। যা রান্না করছেন এইগুলোই অনেক। তা নীলিমার সম্পর্কে কোনো কিছুই তো আমরা জানি না। আকাশ, ওর সম্পর্কে কিছু তো বলো। নীলিমার বাবা মা ছোটবেলায় মারা যায়, আর নীলিমার একটা বড় ভাই আছে। বড় ভাই আছে মানে? সে কোথায়? নীলিমার বড় ভাই আমি নিয়েছি, যেখানে আমি ওর বড় ভাই। আশা করি ওর আলাদা কোনো পরিচয় দিতে হবে না। আমি 5 দিনের মধ্যে আমার বোনকে বিয়ে দিতে চাই, সেজন্য আপনারা বিয়ের আয়োজন শুরু করুন। ঠিক আছে, তুমি যেখানে ওর বড় ভাই সেখানে আমাদের কোনো কিছু বলার নেই। আমি তাহলে কাল থেকে এই বাড়ি সাজাতে থাকি। ঠিক আছে আঙ্কেল, আমি চলি তাহলে। নীলিমার খেয়াল রাখবেন। আর নীলিমা, তুমি থাকো তাহলে। ওনাদের সাথে আমি চললাম। আবার কখন আসবেন ভাইয়া? আরে কাঁদতে হবে না, আমি কাল সকালে আসবো আবার। ঠিক আছে ভাইয়া। এইদিকে আকাশ চলে আসে। রাতের বেলায় ইরার বাবা মা, ইরা আর আকাশ খাবার খাচ্ছে। তখন তা আকাশ, এই কয়দিনে তোমাদের কেমন কাটলো দিন? এরা ওর মতো করে দিন কাটিয়েছে, সেজন্য আমি আমার মতো করে কাটিয়েছি। আমি ঠিক বুঝলাম না। ও কিছু না। তা আকাশ, কোম্পানির দায়িত্ব তো এবার তোমাদের মধ্যে বুঝে নিতে হবে। আপনি বরং এরা কি বুঝিয়ে দিন দায়িত্বগুলো। এরা কি পারবে? আমরা তো আছি, আমরা সহজ সাহায্য করলে এমনিতেও সবটা বুঝে যাবে। তুমি যখন বলতেছো তখন আমিও 3 মাস পরেই ইরাকে কোম্পানির দায়িত্ব বুঝিয়ে দিব। ততদিন এরা আরো ভালো করে শিখে নে। তুই কি বলছিস ইরা? আপু, তুমি যখন বলেছো তখন আমি সেখানে আর কোনো আপত্তি কিভাবে করি বলো? এতে আমার জন্যও ভালো, কোম্পানির সুযোগ সুবিধা সবটা আমার জানা হলো। কিভাবে কি করতে হবে সেগুলো আমি বুঝে নিতে পারবো। সেই জন্য মোটামুটি 3 মাস হয়ে যাবে। 3 মাসে কি পাবে? আমিও তো পালিয়ে যাচ্ছি না, তারপর তো আছেই। সমস্যা হলে আমরা দুজনেই বসে একটা সমাধান করে নিব। ঠিক যা ভালো মনে হয় করো। এইদিকে রাতে ওরা ঘুমাতে যাবে। আকাশ বিছানায় ঘুমাতে যাবে, তখন এরা বাধা দেয়। বাধা কেন দিচ্ছেন? আমি বলেছিলাম তোমার হাত ভালো হয়ে গেলে আর বিছানায় ঘুমাতে পারবে না, কিন্তু তুমি মনে হচ্ছে সেটা ভুলে গিয়েছো। সোফায় ঘুমাতে তো অসুবিধা হয়, এরকম অবস্থায় ঘুমালে তো শরীর আর ঘাড় অনেক ব্যথা করে। তো আমি কি করব? সোফায় না ঘুমাতে চাইলে মেঝেতে ঘুমা, এতে মানা করেছে কে? এইদিকে আকাশ কোনো কিছুই না বলে বালিশ নিয়ে মেঝেতে ঘুমিয়ে পড়ে। ইরা ওর মতো থাকতে থাকে। পরের দিন সকালে নাস্তা করে চলে আসে আবিরের বাড়িতে। ওখানে বিয়ের জন্য বাকি কাজ করতে থাকে। 2 দিন কেটে যায়। মোটামুটি বিয়ের কাজ প্রায় চলে এসেছে। পরের দিন আকাশ, ইরা আর ওনার বাবা মাকে নিয়ে চলে আসছিস? ইরা আসবে কিনা জানি না, তবে আমি ইরার বাবা মাকে নিয়ে চলে আসবো। আচ্ছা ঠিক আছে। রাতে আকাশ বাড়িতে ফিরে বাকিদের বলে আবিরের বিয়ের কথাগুলো। ইরা তো প্রথমে রাজি হচ্ছিল না। ইরা, আমরা যাব, সেই জন্য তুইও যাবি আমাদের সাথে, কথাটা মাথায় রাখিস। ও নিজে একটা ফকিন্নির মতো থাকে, ওর বন্ধু তো ওরকম হবেই। ওদের মতো বন্ধুদের বিয়েতে এসে আমি নিজের ইমেজ নষ্ট করতে পারবো না। এসব কি ধরনের কথাবার্তা এরা? এছাড়া আর কি বলবো বলতো? নিজে তো 1 পয়সারও ক্ষমতা নেই কোনো কিছু যে করে খাওয়ানোর। ইরা, তুই কিন্তু অনেক বেশি করছিস। তাছাড়া তুই না যেতে চাইলে তোর ইচ্ছে। সেটাই কি। পরের দিন আকাশ ইরার বাবা মাকে সাথে করে বেরিয়ে পড়ে। সকালেই ওনারা আবিরের বাসায় চলে আসে। আকাশ, ওনারা কি তোমার শ্বশুর শাশুড়ি হয়? জি আন্টি। তা তোমার বউকে তো দেখছি না। আসলে এরা অসুস্থ, সেজন্য আসতে পারেনি। তোমরা এসেছো, এতেই হবে। চলো তাহলে নীলিমাকে সাজানো হচ্ছে। আবির কোথায়? ও তো বসে আছে, কখন তুই এসে ওকে রেডি করে দিবি। তাহলে আপনারা আসুন, আমি আবিরের কাছে যাচ্ছি। ঠিক আছে, যাও। আমাকে মিথ্যে বলতে হয়েছে। যদি সত্যিটা বলে দিতাম তাহলে ওনারা অনেক কষ্ট পেত, সেজন্য লুকাতে হয়েছে আমাকে। বুঝতে পেরেছি আমি, তুমিও আম্মান বাঁচালে। যদি ওরা সত্যিটা জানতো তাহলে তো আমাদের নাক কাটা যেত। চলে এখন তাহলে। যার আগে আকাশ ইরার বাবা মাকে বলে। আকাশ ওনাদের একটা জায়গা বসিয়ে চলে আসে আবিরের কাছে। এসেই ওকে রেডি করাতে থাকে। দুপুর হয়ে যায়। এইদিকে কাজী এসে বিয়ে পড়িয়ে চলে যায়। কিছুক্ষণ পরে
বন্ধু, তোর হাতে আমার বোনকে তুলে দিলাম আমি। ওর খেয়াল রাখিস। চিন্তা করিস না বন্ধু, তোর বোন মানে আমারও বোন, সরি আমার বউ। ওর খেয়াল আমি অবশ্যই রাখবো, তুই কোনো চিন্তা করিস না। নীলিমা, তুই তাহলে থাক, আমি চলে যাচ্ছি। তা আজকে রাতটা থেকে যেও, আমাকেও তো ওই দিকটা দেখতে হবে। সকালে আসবে কিন্তু। আচ্ছা, অবশ্যই আসবো আমি। এরপর ইরার বাবা মাকে নিয়ে চলে আসে। এসে শুনে ইরা বাসায় নেই, কোথায় যেন গিয়েছে। কল দিল কিন্তু তাও কল ধরছে না। এরা তো কল ধরেছে না। আচ্ছা, আমি দেখতেছি। দেখো কোথায় গিয়েছে, আমার তো চিন্তা হচ্ছে অনেক। আমাকে 10 মিনিট সময় দিন, আমি জানাচ্ছি। ঠিক আছে। এইদিকে আকাশ কাউকে কল দিয়ে ইরার নাম্বারটা বলতে থাকে, তার সাথে আরো কিছু কথা বলতে থাকে। সবটা শোনার 5 মিনিট পরেই লোকটা কিছু কথা বলে যা শুনে। ঠিক আছে, বাকিটা আমি দেখতেছি। তা আকাশ, কোনো কিছু জানতে পারলে কি? হ্যাঁ, তবে শিওর না, তো একবার ওখানে এসে দেখতে হবে। তা আমি আসবো কি সাথে? আপনাকে আসতে হবে না, আমি নিজেই আপনাকে সবটা জানাবো। ঠিক আছে। এইদিকে আকাশ বেরিয়ে পড়ে তানুর বাসার দিকে, কেননা ওখানে ইরা আছে, সেজন্য ওই দিকেই যায়। কিছুক্ষণ পরে তানুর বাসায় আসে। নিচে এসে বুঝতে পারে ভিতরে কোনো পার্টি চলতেছে, কেননা অনেক গানের আওয়াজ আসতেছে, সেজন্য ভিতরে আসতে থাকে। কি ব্যাপার এরা এখানে তাহলে পার্টি করতেছে? দেখাচ্ছি ওর পার্টি করা। এবার ভিতরে এসে দরজায় কলিং বেল দেয়, কিন্তু গানের আওয়াজের জন্য কলিং বেলের জায়গাটা ঠিক শোনা যাচ্ছে না, সেজন্য অনেকবারই কলিং বেল চাপ দেয়। তানু, কে এলো রে? তা আমি কি জানি। আঙ্কেল আর আন্টি আসেনি তো? বাবা মা তো আজকে আসবে না বলেছিল। তাহলে খুলে দেখ কে এসেছে, আবার গুন্ডা বা ভূত আসেনি তো? তোর এই অদ্ভুত কথা বলা বন্ধ করবি কে? ঠিক আছে, দরজা খুলে দিচ্ছি। তানু দরজা খুলে দেয়। বাহিরে আকাশ দাঁড়িয়ে আছে, সেজন্য ভেতরে ঢুকে ইরাকে খুঁজতে থাকে। কিছুক্ষণ পরে একটা রুম থেকে শব্দ আসতেছে, সেজন্য ওই রুমে এসে দেখে ইরা নেই। মোটামুটি 3টা রুম দেখা শেষ। ইরাকে না পেলে আকাশে তো রাগ উঠে যায়। এরা কোথায়? ও তো গোসল করতে গেছে। এখন কিসের গোসল? আসলে ইরার শরীরে আমরা দুজনে কেক লাগিয়ে দেই, সেই জন্য গোসল করতে ওয়াশরুমে গেছে। কই, আমি দেখলাম না। দরজা বন্ধ, দেখবেন কি করে? চলো দেখিয়ে দিবে কোন ওয়াশরুমে গেছে। মানে আপনি কি ওকে এখন ওই রকম অবস্থায় ওয়াশরুমের ভেতরে দেখবেন? যদি রুমের ভিতর ওই রকম অবস্থায় দেখতে পারি, তাহলে ওয়াশরুমে এই আর নতুন কি? এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে। কথাটা তো আপনি আগে তুলেছেন, এখন কথা না বাড়িয়ে চলুন। আমি বাইরে থেকে ইরার নাম ধরে কথা বলবো, আর আপনি বাইরে দাঁড়িয়ে শুনে নেবেন। ঠিক আছে, সমস্যা নেই। এইদিকে আকাশকে নিয়ে চলে আসি ওয়াশরুমের বাহিরে। দাঁড়িয়ে আছে ইরা। ইরা, এই ইরা। কি হয়েছে? এবার চালাচ্ছিস কেন? কতক্ষণ লাগবে তোর? আর 10 মিনিট লাগবে। ঠিক আছে, তাই এখন আবার বিশ্বাস হলো তো? কিন্তু আপনি কি করে জানলেন ইরা এখানে আছে? তাছাড়া এত রাতে এখানে আসার কারণটা কি শুনি? আমি এসেছি ইরাকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু ইরা তো আজকে আমাদের সাথে থাকার কথা। থাকার কথা মানে? আসলে আপনার তো বিয়েতে গেছেন, কালকে তো আসবেন না, সেই জন্য আমি ইরাকে বলছি আমার বাসায় আসার জন্য, সেই জন্য ও চলে এসেছে। তাছাড়া আজকে রাতে আমাদের থাকার কথা একসাথে। কোনো থাকা চলবে না, আমি ওকে নিয়ে যেতে এসেছি। আপনি বলেই কি ইরা চলে যাবে আপনার সাথে? ও না আসলে ওর বাবা এখানে চলে আসবে। আঙ্কেল কি নিচে আছে? এদের কথার ভিতরে ইরা বের হয়। আকাশ ইরাকে দেখে তাকিয়ে আছে। ইরা তো আকাশকে দেখে অবাক হয়। তুই এখানে কেন এসেছিস? তোমাকে নিয়ে যাওয়ার জন্য। আমাকে আবার কোথায় নিয়ে যাওয়ার জন্য এসেছিস? বাবা মা অপেক্ষা করছে, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। আমি ওদের সাথেই থাকবো। বাধ্য করো না আমাকে। কি করবে শুনি? বলে কাজ হবে না, করেই দেখাতে হবে। এই বলে ইরাকে ওদের সবার সামনে কোলে নিয়ে বেরিয়ে পড়ে। ইরা তো অনেক লাফালাফি করতে থাকে, কিন্তু কোনোভাবেই ছুটতে পারছে না। কোলে এনে গাড়িতে বসিয়ে দরজা লক করে দেয়। ভালো হবে না বলছি, আমাকে এখান থেকে বের করো। যতই লাফালাফি করো কোনো কাজ হবে না। আমি তোমার পোশাক নিয়ে আসতেছি, এভাবে তো বাবা মার সামনে নিয়ে যেতে পারি না।
উপরে এসে ইরার ব্যাগ নিয়ে নেয়, ওইগুলো নিয়ে নিচে নামে আর ইরাকে ওইগুলো গাড়ির ভিতরেই পড়তে বলে। ইরা কোনো উপায় না পেয়ে পড়ে নেয়। এইদিকে 30 মিনিট পরে ইরাকে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে আসার পরে ইরার বাবা মা ওকে ইচ্ছে মতো বকা দিতে থাকে। সবটা বকা ইরা একাই সহ্য করে যাচ্ছে। কিছুক্ষণ পরে ওরা রুমে চলে আসে, কিন্তু আকাশকে আজকেও সোফায় ঘুমাতে হবে। সেজন্য আকাশও কিছু বুদ্ধি খাটাতে থাকে। কি সেটা আপনারা কাল সকাল গড়িয়ে বিকাল হলেই বুঝতে পারবেন। এইদিকে ইরা তো রেগে একাকার। সকালে বের হয়ে চলে আসে একটা দোকানে। ওখানে একটা দোলনা কিনে আকাশের সাইজের, কেননা আরাম করে ওই দোলনায় ঘুমাতে পারে, সেজন্য ওটা নিয়ে চলে আসে রুমে। এরপর বারান্দায় এক এক করে বাকি পার্টসগুলো লাগিয়ে নেয়। এইদিকে ইরা তো বুঝতে পারছে না কি হচ্ছে এখানে, তাও জিজ্ঞেস করে বসে, এই দোলনা এখানে কেন? ঘুমানোর জন্য। দোলনার মধ্যে কে ঘুমায়? সোফায় ঘুমানোর চেয়ে এই দোলনায় ঘুমানো অনেক ভালো। পারলে জাহান্নামে গিয়ে ঘুমাও। তোমার মতো মেয়েরা তো জাহান্নামটা আগেই দখল করে ফেলেছে, সেখানে আমাদের মতো ভালো মানুষের কি জায়গা হবে? হাসছে আমার ভালো মানুষ, থাকে শ্বশুর বাড়িতে, খাও সেখানে, আবার বড় বড় কথা বলতে লজ্জা করে না। আমি এখানে থাকি আমার বেতনে, খাই আমার বেতনের টাকা, বুঝলে কথাটা? বুঝেছি, তবে একটা কথা শুনে রাখ, আমি যেই দিন কোম্পানির মালিক হব ওই দিন থেকে আমি তোর জন্য কাল হয়ে দাঁড়াবো। দেখা যাক কে হোক কার জীবনে কাল হয়ে দাঁড়ায়, তখন তা হাড়ে হাড়ে টের পাবি। কথাটা মনে রাখিস। রাখলাম। এইদিকে আবির হঠাৎ আকাশকে কল দেয়, সেজন্য কথা বলতে থাকে। সাথে নীলিমাও কথা বলতে থাকে। ওদের সাথে কথা বলতে বলতে রাত 11টা বেজে যায়। এরপর আকাশ নিচে নামে খাবার খেতে। আচ্ছা আব্বু, তুমি আমাকে কবে অফিসে বসাবে? তোকে না বললাম আরও 3 মাস পরে। 3 মাস তো বলেছ 1 বছর আগে, সেই হিসাবে তো আরও 2 মাস আছে। সব হিসেব যখন জানিস তখন আর জিজ্ঞেস করছিস কেন? এমনিতেই বললাম, তোমাদের মনে আছে কি না তা জানার জন্য। ওহ আচ্ছা। এইদিকে দিন যেতে থাকে ইরা, আকাশ আর রফিক চৌধুরী, ওনারা 3 জন একসাথে অফিসে এখন যাওয়া আসা করে। এইদিকে ইরাও এখন আগের তুলনায় অনেকটা কাজ শিখে নিয়েছে। দেখতে দেখতে মাস যেতে থাকে। আজকে টোটাল 3 মাস পূর্ণ হলো। সেজন্য ইরার বাবা একটা মিটিং ডাকে, যে মিটিংয়ে উনি আজকে অফিসের দায়িত্ব বুঝিয়ে দিবে। সেজন্য সবাই ওখানে আসে। আজ এই মিটিং আমি এই জন্য ডেকেছি, আপনারা অনেকে জানেন আমার বয়স হয়েছে, সেজন্য আমি ব্যবসার দায়িত্ব এবার কারো হাতে তো তুলে দিতে হবে আমাকে। জি স্যার, এমনিতে আপনার এখন রেস্ট নেওয়া উচিত। সেজন্য আমি আমার ব্যবসার সব দায়িত্ব ইরা আর আকাশকে বুঝিয়ে দিব। কথাটা শুনে ইরা তো অবাক হয়। আমার সাথে ওকে কেন বুঝিয়ে দিবে? আমি তোমার মেয়ে। স্যার, ইরা ম্যাম তো ঠিক বলেছে, আপনার পরে উনি এই অফিসের মালিক হবে। সেখানে আকাশ তো আমাদের মতোই কর্মচারী, তাহলে ওকে কেন? আমি ওদের দুজনের হাতে কোম্পানির দায়িত্ব এই জন্য দিতে চাই। তুমি তো বলেছিলে সব দায়িত্ব আমাকে বুঝিয়ে দিবে, তখন কি জন্য ওকে নিবে? আমি এই জন্য দিতে চাই। বন্ধুরা, গল্পের মোড় এখন কোন দিকে যাচ্ছে তা বলা মুশকিল, কেননা ইরার বাবা আকাশের কথাই বলেছিল সব দায়িত্ব উনি ইরাকে বুঝিয়ে দিবে। কিন্তু হঠাৎ করে ওনার এরকম কথা বলার কি কারণ থাকতে পারে? এই কথাই কি ইরা আর ওর বাবার মাঝে ঝামেলা কি শুরু হবে? এইসব প্রশ্নের উত্তর আপনারা পরের পর্বে জানতে পারবেন।